আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ফাইনালের টপিকের মধ্যে ফাংশন শুরু করার কথা। দেখি। আমাদের ফাইনালের টপিকের মধ্যে ফাংশন দিয়ে স্টার্ট করার কথা আমাদের। ফাংশনের সাথে আরেকটা টপিক আছে রিকারশন। রিকারশনটা সম্ভবত আমি একটু পরের দিকে পড়াবো। তারপর আছে হচ্ছে আপনার স্ট্রিং। তারপরে স্ট্রিং এর পরে আছে হচ্ছে আপনার স্ট্রাকচার আছে। ফাইল হচ্ছে আপনার থিওরিতে থাকে না, ফাইল হচ্ছে আপনার ল্যাবে থাকে। হ্যাঁ। আহ আচ্ছা, হ্যাঁ, ফাইল সম্ভবত থাকবে। আচ্ছা, স্ট্রাকচার যেহেতু আছে, স্ট্রাকচারের সাথে ফাইল থাকবে। হ্যাঁ, ফাইল থাকবে। ফাইলের বেসিক রিডার রাইট হয়তো থাকবে। রিডার রাইট থাকবে। স্ট্রাকচার, ফাইল, স্ট্রিং, রিকারশন, ফাংশন, আর কি বাদ গেল? পয়েন্টার। পয়েন্টার। এই তো মোটামুটি হচ্ছে ফাইনালের টপিক কমই আছে। সমস্যা হচ্ছে ফাইনালের একটু সব সাবজেক্টে একটু প্রেশার থাকে, যে অ্যাসাইনমেন্ট হাবি জাবি সিটিমিটি, কারণ হচ্ছে আপনার ল্যাব ফাইনাল গুলো চলে। এই কারণে আর কি আপনাদের উপর একটু প্রেশার পড়ে। বাট ফাইনালের টপিক হচ্ছে ইয়ার। না, না, না। তো আপনার থিওরির নিয়ম কি? থিওরি হচ্ছে মিডে নরমালি যা কভার হয়ে যায় ওটা তো আর ফাইনালে থাকে না। সো থিওরি আপনার ফাইনালের টপিকের মধ্যে মিডের কোনো টপিক নাই। কিন্তু কোডের ব্যাপারটা তো বুঝেনই, যে কোডে হচ্ছে আপনার আপনি কি যা কনসেপ্ট পড়ছেন ওই কনসেপ্ট গুলো আপনার লাগবে। আপনার ফাংশন লিখতে গেলে লুপ লাগবেই। ফাংশন লিখতে গেলে আপনার ইফ এলস লাগবেই। হ্যাঁ? বা স্ট্রিং এর মধ্যে মানে সবগুলোর মধ্যেই অ্যাকচুয়ালি ওই কনসেপ্ট গুলো লাগবে। বাট কনসেপ্ট লাগবে। মানে ওখানে যেরকম স্পেসিফিক্যালি একটা কোয়েশ্চেন আসতো যে ম্যানুয়াল ট্রেসিং করো এইটার, অথবা হচ্ছে ওটার ওই স্পেসিফিক জায়গা থেকে আসতো যে লুপের কনভার্সন বা লুপের আউটপুট বের করা, ওইরকম থাকবে না। কারণ মিডের সিলেবাস হচ্ছে নাই। আমাদের যতটুকু হচ্ছে মিডের কনসেপ্ট গুলো দরকার জাস্ট। ফাংশন এগুলো পড়তে আমার মিডের যে কনসেপ্ট গুলো লাগবে সেগুলো দরকার। এগুলোই তো আছে মনে হয়, ফাংশন, রিকারশন, স্ট্রিং, পয়েন্টার, স্ট্রাকচার, ফাইল। আর তো কিছু মনে পড়তেছে না। যাই হোক, হ্যাঁ, মোটামুটি আর কি এগুলোই আমাদের সিলেবাস। বলেন। হ্যাঁ, বলেন। ম্যানুয়াল ট্রেসিং নাই। ম্যানুয়াল ট্রেসিং আর নাই। ম্যানুয়াল ট্রেসিং তো আপনার অ্যারে বা লুপ দিয়েই করা যায়। হ্যাঁ? ম্যানুয়াল ট্রেসিং এত ফ্রিকোয়েন্টলি ভ্যালু চেঞ্জ হয়, এই জিনিসটা খালি লুপ আর অ্যারে ছাড়া কিন্তু কোথাও হয় না। ফাংশনে আপনার ভ্যালু চেঞ্জ হওয়ার কিছু নাই। বা রিকারশন থেকে আউটপুট বের করতে দেয় অবশ্য। বাট ম্যানুয়াল ট্রেসিং এর কিছু নাই অ্যাকচুয়ালি এখানে। তারপর ওইটা হচ্ছে আমরা যখন যেই টপিক পড়াবো ওই অনুযায়ী ওই প্রবলেমগুলো সলভ করব, সমস্যা নেই। খুব বেশি প্রবলেম আসবে তা না, বাট মিডের থেকে বেশি আসবে। মিডে আপনার রাইটে প্রোগ্রাম ছিল মনে হয় মাত্র ২ টা। অ্যারে থেকে একটা ছিল আর আপনার প্যাটার্ন থেকে একটা ছিল। এ বাদে তো মনে হয় আর কোনো ছিল না। এখানে হয়তো ৩ টা বা ৪ টা কোয়েশ্চেন আসবে। হ্যাঁ? মানে এখানে ব্যালেন্স হবে আরকি। আউটপুট বের করাও আসতে পারে। আর হচ্ছে আপনার রাইটে প্রোগ্রাম আসতে পারে। ২ টা ইকুয়াল আসবে। আর মিডে হচ্ছে আপনার রাইটে প্রোগ্রাম একদমই কম ছিল। ওটা জাস্ট বেসিক থেকে আরকি আসছে বেশিরভাগ। সো এখানে হচ্ছে আপনার রাইটার প্রোগ্রাম আছে, আউটপুটও আছে। দুই টাইপের কোয়েশ্চেনই আসবে। যেমন স্ট্রিং থেকে ২ টাইপের কোয়েশ্চেন আসে। আউটপুটও আসে, আবার রাইটার প্রোগ্রামও আসে। পয়েন্টার থেকেও আপনার আউটপুটও আসে, রাইটার প্রোগ্রামও আসে। স্ট্রাকচার থেকে মেইনলি রাইটার প্রোগ্রাম আসে। ফাইল আর স্ট্রাকচার মিলে অ্যাকচুয়ালি একটা কোয়েশ্চেন আসে। আর ফাংশন থেকেও সেম। আউটপুটও আসে, রাইটার প্রোগ্রামও আসে। সো দেখেন প্রত্যেকটা টপিক থেকে অ্যাকচুয়ালি ২ টা কোয়েশ্চেনই করা হয়। সো এখানে আরকি ব্যালেন্স হয়ে যায়। ২ টাইপের কোয়েশ্চেনই আসে। আচ্ছা, যাই হোক। সো আমরা যখন যেই টপিক পড়বো ওই অনুযায়ী এটা দেখতে, দেখতে বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। সো আমাদের হচ্ছে ফাংশন শুরু করার কথা আজকে। ওটা আমি প্র্যাকটিস করাবো। যখন হচ্ছে আমি একটা টপিক আগে পড়াই, অনুযায়ী প্র্যাকটিস করাবো যখন, তখন আপলোড দিয়ে দিব। আচ্ছা। সো ফাংশন হচ্ছে আপনার ফাংশন অ্যাকচুয়ালি আমরা অলরেডি জানি। হ্যাঁ, বলেন। কিছু কিছু বলতেছিলেন? বলেন। হুম, হুম, হুম।
ডিলিট, হ্যাঁ, ওটা ডিলিট করা আসছে। হ্যাঁ, যাদের হচ্ছে আপনার ৫০০ র নিচে না উপরে কি জানি ছিল আমার মনে নাই। ৫০০ র নিচে মনে হয়। ৫০০ র নিচে যে ভ্যালু গুলো আছে ওগুলোকে ডিলিট করো। শেষ। হুম, ডিলিট করে দিবেন জাস্ট ওগুলোকে। ডিলিটের কোড তো দেখাইছি। ওই কোড দিয়েই হবে। ওটা কিছু মডিফাই ও করা লাগবে না। এই কোয়েশ্চেনটা অনেক সহজ ছিল। মানে প্র্যাকটিস করেন নাই আপনারা। বেশিরভাগই দেখলাম যে মানে ওই লজিকটা লিখতে পারেন নাই। যে ডিলিটের লজিকটা কি। আরেকটা ফর লুপ চালায় যে অ্যারে i = i+1 করে দিতে হয়। ওই জিনিসটা আরকি করেন নাই। আচ্ছা যাই হোক। সো আমরা হচ্ছে আজকে -1 করলে তো হচ্ছে আপনার প্রিভিয়াস ভ্যালুটা দিয়ে ইয়ে হয়ে যাবে, তাই না? প্রিভিয়াস ভ্যালু হলে তো আপনার মানে এটা কিভাবে হইল? হ্যাঁ, রিপ্লেসমেন্ট এ তারপরেও মানে আধা, আধা যদিও হ্যাঁ। হ্যাঁ, মানে মোটামুটি হাফ কন্ডিশন লিখতে পারলে হচ্ছে কিছু মার্কস দেওয়ার চেষ্টা করছি। বাট অ্যাকচুয়ালি হচ্ছে এসকিউএল এটা ডিফিকাল্ট। কারণ হচ্ছে আপনার রুব্রিক সেট করে দেয়। যে এই লাইনটা বা এই ওয়ার্ডটা লিখলে এত মার্কস দিতে হবে। এই ওয়ার্ডটা না থাকলে এত মার্কস কাটতে হবে। সো একেবারে দেখা যায় প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আপনার মার্কস আছে। সো চাইলেই হচ্ছে ধরেন আমি এক্সট্রা কিছু দিতে পারি না বা কাটতে পারি না। তারপরেও দেওয়া হইছে যথেষ্ট গ্রেস মার্কস দেওয়া হইছে। এটা খাতা দেখলে বুঝবেন। হ্যাঁ, বাট আপনাদের আমার কথা হচ্ছে আমি তো সবগুলা প্র্যাকটিস করাইছি। ক্লাসে অনেকবার করে বলছি। তারপরেও কেন ওগুলা ভুল করেন? বিশেষ করে আপনার এই কারেকশন তারপর হচ্ছে আপনার কারেকশন তো আসে নাই? ওই যে ভ্যারিয়েবল এ ইনভ্যালিড, ভ্যালিড এটা তো ভুল হওয়ার কোনো কারণই নাই। তারপর if else থেকে যে আউটপুটটা বের করে দিছে। এই ২ টা তো মানে ভুল হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ এটার মনে হয় ৫ টা ১০ টা প্রবলেম সলভ করানো হইছে। অ্যান্ড তো প্রত্যেকটার জন্য হচ্ছে প্রবলেমস এর আবার আপলোডও করে দিছি। তারপরেও ওগুলাতে ভুল করছেন কিছু না কিছু। এগুলা ছোটখাটো জিনিস ভুল করছেন। আচ্ছা যাই হোক। আর এসপিএল এ ছোট জিনিস ভুল করলেই হচ্ছে আপনার মার্কস কমে যায়। কারণ সবকিছু ছোট, ছোট জিনিস মিলে একটা কোয়েশ্চেন হয়। তো একটা জিনিস করতে পারেন নাই মানে হাফ মার্কস নাই ওখানে বা ১ মার্কস নাই ওখানে। ঠিক আছে? হ্যাঁ, এটাও হয়। হ্যাঁ, না এখানে 0 অর 0 আপনি বলেন তো অর মানে কি মানে 0 মানে কি ফলস? 0 আর ফলস এর অ্যান্সার কি আসে? ফলস আসে না? ফলস মানে হচ্ছে 0 কিন্তু এই পাশে যেই ভ্যারিয়েবলের মধ্যে আপনি স্টোর করতেছেন ওটা কি টাইপের ভ্যারিয়েবল ছিল? ফ্লোট টাইপের। সো এটা কি হয়ে যাবে? 0.000 এটা তো সহজ ছিল। আমি বলছি না যে খালি ফলো করবেন। কি বলে? আপনার প্রিসিডেন্স ফলো করবেন। কোনটার পরে কোনটার কাজ করব। আগে এটার কাজ শেষ করে আসতে হবে। আসার পরে আমাকে খেয়াল করতে হবে যে ওই পাশে কি আছে। যেটা আছে সেই অনুযায়ী এটাকে কনভার্ট করে দিব। বুঝতে পারছেন? এরকম। খুব একটা কঠিন ছিল। তারপর 3 হ্যাঁ, হ্যাঁ বলেন রিকারশন কি? না। রিকারশন লুপ না। রিকারশন হচ্ছে ফাংশনের মধ্যে পড়ে। ফাংশন একটা কনসেপ্ট হচ্ছে রিকারশন। আমি দেখাবো অসুবিধা নেই। একটা ফাংশন বারবার কল করলে ওটাই রিকারশন হয়ে যায়। আচ্ছা। যেমন এই যে 3 mod 5 ছিল। এটা কেন পারেন না আমি বুঝলাম না। এটা তো ছোট বাচ্চাদের ভাগ করা এটা। ৩ কে ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে? এই জিনিসটা তো এসপিএল এ শিখানোর দরকারও নাই। তারপরে এটা 3 কেও লিখতে পারে না। মানে কয়েকজন পারসন খুবই কম। এটা 3.00000 হবে। ওই কি লিখছেন 5.0, 2.0 কি জানি 0.0 এটা তো সহজ একদম সহজ একটা জিনিস। তো ম্যাথের জিনিস। তো এরকম বেসিক মানে ছোট জিনিসগুলা ভুল করছেন আপনারা। আচ্ছা। আচ্ছা যাই হোক যেটা হইছে সেটা তো হইছেই। এখন ফাইনালের জন্য ভালো করে প্রিপারেশন নেওয়া লাগবে আরকি। আচ্ছা। হুম, হুম। কোনটা? কোন কোয়েশ্চেন? মানে মিডের কথা বলতেছেন? ডি নাম্বারেও ওই যে 3 এরকম ছিল। কোটেশনের মধ্যে থাকা মানে কি? কোটেশনের মধ্যে থাকা মানে ওটা একটা ক্যারেক্টার। এটা জানেন না? কোটেশন থাকা মানে ক্যারেক্টার। তো উপরে ভ্যালু কতগুলা দিয়ে দিছে। কেন ভ্যালিড হবে না? এটা 3 একটা ক্যারেক্টার হিসাবে ইনপুট দিছি। হ্যাঁ, 50 হবে। এখানে 51 বসবে। এখানে উপরে কোয়েশ্চেন পুরোটা পড়েন না। উপরে যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা কি এমনিই দেওয়া আছে? কোয়েশ্চেনে কখনো এমনি কিছু লেখা থাকে? সবকিছুরই কিছু না কিছু ইউজ আছে। এইটা পড়লেও তো বুঝা যায় যে এটা কেন দিল। এটা তো আমার এখানে দরকার না হলে তো দিত না। এটা কোথায় ইউজ করা যায়? এটা চিন্তা করলেও তো পারা যায়। আর কোটেশন মানেই তো হচ্ছে ওটা একটা ক্যারেক্টার। হ্যাঁ, একই জিনিস কোটেশন থাকলে এক জিনিস, না থাকলে আরেক জিনিস। কোটেশন না থাকলে এটা হচ্ছে ইন্টিজার। কোটেশন থাকা মানে এটা একটা ক্যারেক্টার। আর ক্যারেক্টার মানে কি? এটার ASCII ভ্যালুটা এখানে বসবে। ASCII ভ্যালু। 3 এর ASCII ভ্যালু কত? 51
এখানে 51 বসবে, তারপরে বাকিটা তো এমনি নরমাল ক্যালকুলেশন ছিল, হোয়াটএভার কিছু একটা ছিল। বুঝতে পারছেন? এই যে 3 এর বদলে যে 51 বসাতে হবে এই জিনিসটাই কেউ বের করতে পারেন নাই। কোটেশন দেওয়া আছে তারপরও। আর ওখানে কি ভুল কিছু থাকবে? ভুল তো থাকবে না। কারণ ওটা তো আপনার এরর কারেকশন এর কোড না, কোয়েশ্চেন না। ওটা হচ্ছে আপনার আউটপুট বের করার কোয়েশ্চেন। তার মানে অবশ্যই ভ্যালিড জিনিসই লেখা আছে। তো কোটেশন এর মানেটা বের করতে পারেন নাই, এজন্য পারেন নাই। আচ্ছা যাই হোক, ওইটা আর করে লাভ নাই। এখন হচ্ছে আমরা নতুন টপিক স্টার্ট করি। তো ফাইনাল হচ্ছে এত ছোটখাটো কোয়েশ্চেন এরকম নাই। ওই রাইটার প্রোগ্রাম নয়তো আউটপুট বের করা, এই টাইপের জিনিসই বেশি। আচ্ছা, আমরা ফাংশনে আসি। ফাংশনটা শুরু করি। আচ্ছা, ফাংশন হচ্ছে বেসিক্যালি আমরা কিন্তু অলরেডি ইউজ করে আসতেছি। কিভাবে ইউজ করতেছি? এই যে আমরা মেইন ইউজ করি, মেইন কিন্তু নিজেও একটা ফাংশন। এই যে আমরা এভাবে মেইনটা লিখি, এটা লেখা পারি মানে হচ্ছে আমরা যে কোনো ফাংশন লিখতে পারবো। ফাংশন লেখার নিয়মটা হচ্ছে আপনার, আমরা যদি এটাই খেয়াল করি, আমরা মেইন যেটা সবসময় লিখে আসছি সেটাই যদি খেয়াল করি, ফার্স্টে আমরা যে জিনিসটা লিখি ওটাকে কি বলে? রিটার্ন টাইপ। যে ফাংশনটা থেকে আমি কি পাবো, কিছু কিছু রিটার্ন করবে কিনা। মেইনের ক্ষেত্রে আমার কি রিটার্ন করছিল? রিটার্ন 0। আমি এটা 0 রিটার্ন করে দিতাম। কারণ মেইন থেকে আমি কোনো কিছু ক্যালকুলেশন করি না বা ওরকম কোনো আমার কোথাও পাঠানোর মতো কিছু নাই। সো এই কারণে আমি জাস্ট 0 রিটার্ন করে রাখতাম। অথবা আমার অল্টারনেট কি ছিল? আমি এখানে ভয়েড লিখতে পারি। ভয়েড মেইন, তাহলে হচ্ছে আমাকে আর কিছু রিটার্ন করতে হচ্ছে না। এই ২ টার যেকোনো একটা ওয়েতে আমি মেইন ফাংশন লিখতে পারতাম। সো বাট কিছু রিটার্ন না করলেও আমাকে একটা ওয়ার্ড লিখতে হতো। সেটা হচ্ছে ভয়েড। দ্যাট মিনস হুম। ও না, ওটা অন্য জিনিস। গেট সিচ ওটা অন্য জিনিস। ওটা হচ্ছে আপনার হচ্ছে স্ক্রিনে যদি কিছু থেকে থাকে ওটা জাস্ট রিড করার জন্য। ঠিক আছে? স্ক্রিনে অনেক সময় হচ্ছে আপনার এক্সট্রা কোনো ইনপুট বা কোনো কিছু যদি থেকে থাকে সেটাকে জাস্ট রিড করার জন্য গি গেট ক্যারেক্টার আরকি। ঠিক আছে? ওটা অন্য জিনিস। বাট আপনার হচ্ছে এই রিটার্ন টাইপ হচ্ছে রিটার্ন কিওয়ার্ডটা দিয়ে লিখতে হবে। এটার বদলে অন্য কিছু দিয়ে এটাকে লেখা যাবে না। হুম? রিটার্ন 0 বা রিটার্ন সামথিং, রিটার্ন কিওয়ার্ডটা থাকতে হবে মেইন কথা। সো আপনি যদি এখানে ভয়েড বাদে যেই ডেটা টাইপই দেন না কেন, অবশ্যই ওই টাইপের কিছু একটা আপনাকে রিটার্ন করতে হবে। আপনার যদি নাও লাগে তাও রিটার্ন করতে হবে। আর যদি না লাগে তাহলে আপনি এখানে লিখবেন না ওইটা। এখানে ভয়েড দিয়ে রাখবেন। মেইন কথা একটা ফাংশনের শুরুতে অবশ্যই রিটার্ন টাইপ থাকবে। কিছু রিটার্ন করছি না। আমি কোথাও পাঠাচ্ছি না এটা কিছু। এরপর হচ্ছে আপনার ফাংশন নেম। যেমন এখানে ফাংশন নেম হচ্ছে মেইন। আপনি আপনার ইচ্ছামত ফাংশন নেম দিয়ে দেন। বেসিক্যালি আমরা ফাংশনের মধ্যে কোন জিনিসটা শিখবো? সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশনটা শিখবো। ইউজার ডিফাইন মানে কি? ইউজার ডিফাইন করে দিবে। আমি ডিফাইন করে দিব। এই মেইন ফাংশনটা তো আগে থেকে ডিফাইন করা। তাছাড়া আমি মেইনই কেন লিখলাম? আমি তো অন্য নাম লিখতে পারতাম। বা এভাবেই কেন লিখতে হয়? ইন্টিজার বা ভয়েডই কেন এখানে বসাতে হচ্ছে? বা এরকম প্যারামিটার লেস কেন রাখতে হচ্ছে? কারণ এই জিনিসগুলো প্রি ডিফাইন্ড। এই ফাংশনটা প্রি ডিফাইন্ড। যেভাবে আছে ওভাবেই আমাকে দিতে হবে। বাট আমি যখন ইউজার ডিফাইন্ড আমার ইচ্ছা মতো ফাংশন বানাবো, তখন আমি এই জিনিসগুলোকে মডিফাই করে নিতে পারবো। আমি আমার ইচ্ছা মতো নাম দিতে পারবো, আমি আমার ইচ্ছা মতো রিটার্ন টাইপ দিতে পারবো। ঠিক আছে? দেন তারপরে সিকোয়েন্স অনুযায়ী কি আসে? সিনট্যাক্স হচ্ছে একটা ব্র্যাকেট আসে। এই ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আপনার প্যারামিটার বা আর্গুমেন্টস লিখতে হয়। আর্গুমেন্টস। হ্যাঁ, আর্গুমেন্টস বলতে ধরেন, আচ্ছা ওটা আর্গুমেন্টস পরে বুঝাচ্ছি। এরপরে হচ্ছে আমার একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়, সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়। এইখানে হচ্ছে আমি চাইলে স্টেটমেন্ট বা আমার ফাংশনের যে বডিটা সেগুলো লিখবো। অ্যান্ড যদি এখানে কোনো রিটার্ন টাইপ থাকে স্পেসিফিক, তাহলে হচ্ছে আমাকে ওই জিনিসটা, ওই টাইপের একটা জিনিসকে রিটার্ন করে দিতে হয়। এটা হবে আমার লাস্ট স্টেটমেন্ট। এই রিটার্নের পরে আর কিছু লেখা যায় না। মানে ব্র্যাকেটের আগে লাস্ট স্টেটমেন্ট হচ্ছে আপনার রিটার্ন। দ্যাটস ইট। এটা হচ্ছে একটা বেসিক একটা ফাংশন ক্রিয়েট করার জন্য এইভাবে জিনিসটা লিখতে হয়। একটা ফাংশনের সিনট্যাক্স হচ্ছে এটা। আচ্ছা, এখন এইখানে হচ্ছে ডিফারেন্ট টাইপের জিনিস আমি চাইলে বসাতে পারি। আচ্ছা, এখন আগে রিটার্ন টাইপের ব্যাপারটা বুঝি যে রিটার্ন টাইপটা আমার কেন দরকার? ধরেন আমি ২ টা নাম্বারকে সাম করব। ইন্টিজার সাম। যে আমি বললাম ইন্টিজার এক্স ইকুয়াল ১০ প্লাস ১৫। এরপর আমি বললাম রিটার্ন এক্স। এখন এই যে ফাংশন, এটা একটা ফাংশন। এইটুকু হচ্ছে আমার একটা ফাংশন। এটা আমি আমার কোডের মধ্যেই লিখবো, ডট সি ফাইলের মধ্যেই লিখবো, কিন্তু মেইনের বাইরে লিখবো। কারণ মেইন নিজে একটা ফাংশন, এটা আরেকটা ফাংশন। ২ টা ফাংশন কখনো একটা আরেকটার মধ্যে আমরা লিখবো না। ঠিক আছে? ২ টা ফাংশন আলাদা, আলাদা জায়গায় থাকবে। সো এটার পরে হচ্ছে আমি মেইন ফাংশন লেখা শুরু করতে পারি। যে ইন্টিজার মেইন রিটার্ন 0। আচ্ছা,
এখন এই ফাংশনটার কাজ হচ্ছে যে আমি মেইন থেকে এই ফাংশনটাকে কল করব। কারণ আমার এক্সিকিউশন নরমালি তো রান করলে প্রোগ্রামটা ইন্টিজার মেইন থেকেই শুরু হবে। আপনার আগে পরে যাই লেখা থাকুক না কেন, আপনার প্রোগ্রামের এক্সিকিউশন অলওয়েজ মেইন থেকে স্টার্ট হয়। সো মেইন থেকে স্টার্ট হলো। এখন আমি চাচ্ছি যে এই সাম ফাংশনটা কল করব। মানে আমি 10 আর 15 এর যোগফলটা জানতে চাচ্ছি। সো সাম আমি এখানে কল করলাম। হ্যাঁ? এখন কল করলে কি হবে? কল করলে হচ্ছে আমার কাছে এই এক্স ভ্যালুটা আসবে। ঠিক আছে? এখন যদি এরকম হয়, আ ধরেন আপনি এখান থেকে এক্স ভ্যালুটা আসলো, হ্যাঁ? এখন আপনি এটাকে শুধু এটা কল করলে তো হবে না। মানে এখান থেকে যে ভ্যালুটা আসতেছে ওটাকে তো আপনার একটা রাখার ব্যবস্থা করতে হবে। রাখার ব্যবস্থা না করলে তো আপনি এটা দেখতে পারবেন না। ধরেন আপনি ইন্টিজার y ইকুয়াল টু সাম কল করলেন। তাহলে এটার ভিতরে সাম ইকুয়াল টু এটার বদলে হচ্ছে এখন এখানে x চলে আসলো। সো বেসিক্যালি এখানে ইন্টিজার y ইকুয়াল টু x চলে আসছে। তারপর আপনি এটা প্রিন্ট করে দেন বা হোয়াটএভার যা ইচ্ছা করেন। ডিরেক্ট প্রিন্ট করতে পারেন। হ্যাঁ, y এর হ্যাঁ, ওটাও লিখতে পারেন। y এর বদলে আপনি সাম x মানে সাম ফাংশনটা কল করে রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা। সো এখানে হচ্ছে আমি এটা লিখলাম। সো এখান থেকে যদি আপনি এটা রিটার্ন না করতেন, তাহলে কি আপনি এই জিনিসটা করতে পারতেন? করতে পারতেন না। ধরেন আপনার এখানে রিটার্ন নাই। আপনি এখানে দিলেন হচ্ছে এখানে দিলেন ভয়েড আর এখানে হচ্ছে আমি কিছু রিটার্ন করলাম না। এটা কমেন্ট করে রাখলাম। তাহলে এখানে যে x এর ভ্যালুটা যেটা বের হচ্ছে ওটা আমি পাবো কিভাবে এখান থেকে? এটা আমি এখান থেকে বের করতে পারব না। হ্যাঁ, একভাবে পাওয়া যায় সেটা হচ্ছে আমি এখানেই প্রিন্ট করে দিতে পারি x এর ভ্যালুটা। তাহলে আমি এটা দেখতে পারবো। এছাড়া কিন্তু আর কোনোভাবে এটাকে অন্য জায়গায় অ্যাক্সেস করার ওয়ে নাই। বুঝছেন? কারণ আপনি যদি এখানে x ভ্যারিয়েবলটাকে রেফার করতে চান, আপনি কিন্তু পারবেন না। কারণ x হচ্ছে একটা লোকাল ভ্যারিয়েবল। এটা হচ্ছে একটা লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল কি জিনিস? যে আপনার এই ফাংশনের বাইরে আপনি এই যে সেকেন্ড ব্র্যাকেটটা যেখানে শুরু করছেন, শেষ করছেন, এর বাইরে ওর কোনো অ্যাক্সেস নাই। যেমন হচ্ছে আপনাদের ফর লুপের কথা তো মনে আছে। ফর লুপে ইন্টিজার i ইকুয়াল টু 0 এই ব্র্যাকেট শুরু শেষ। এইখানে আমি i বললে কি চিনবে? চিনবে না। এখানে কিন্তু i এর কোনো অ্যাক্সেস নাই। আপনার ব্র্যাকেট শেষ মানে এই ভ্যারিয়েবলটা ডিস্ট্রয় হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। সো এটার ক্ষেত্রেও সেম। একটা ফাংশনের মধ্যে যখন আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, ওটা হচ্ছে একটা লোকাল ভ্যারিয়েবল হয়ে যায়। ওই ফাংশনের জন্য লোকাল। সো এর বাইরে হচ্ছে শাহরিয়ার কিছু বলবেন? হ্যান্ড রেইজ করছেন। আচ্ছা যাই হোক। সো এখানে হচ্ছে এই ভ্যারিয়েবলটা লোকাল। সো এর বাইরে তো আপনি ওকে এমনিও অ্যাক্সেস করতে পারবেন না। সো ফাংশনে কেন রিটার্ন টাইপ দরকার এখন বুঝতে পারছেন? যে আপনি যদি ওই ভ্যালুটা অন্য কোনো ভ্যালু পেতে চান, আপনাকে তো ওই ভ্যালুটা সেন্ড করতে হবে এটা। সেন্ড না করলে আপনি এটা কিভাবে পাবেন? এই কারণে হচ্ছে আপনার ফাংশনের রিটার্ন টাইপ দরকার। আরেকটা সলিউশন যেটা বললাম যে এখানেই প্রিন্ট করে দেন, সমস্যা নেই। এটা করতে পারেন। কিন্তু নরমালি হচ্ছে আমাদের তো ওই ভ্যালুটা আবার পরবর্তীতে ইউজ করা লাগতে পারে। সো এই কারণে হচ্ছে আমরা রিটার্ন করে রাখি। যাতে অন্য একটা জায়গায় ওই ভ্যালুটা সরাসরি পাঠানো হয়ে যায়। এখন এই লাইনের বদলে এটা অবশ্য লেখা যায়। মুছে দিই। ধরেন আমরা এখানে লিখছিলাম যে ইন্টিজার y ইকুয়াল টু সাম প্রিন্টএফ y। এটার বদলে এটাও লেখা যায় যে প্রিন্টএফ %d, y ইকুয়াল টু যেটা সেটাই আমি সরাসরি এখানে লিখে দেবো। একই তো কথা। y ইকুয়াল টু যদি আমি ওটা বলতে পারি তাহলে তো হচ্ছে আমি সরাসরি y এর বদলে এটাই বসায় দিতে পারি। সো সরাসরি ফাংশন এরকম হচ্ছে আপনার প্রিন্টএফ এর মধ্যে কল করা যায়। তাহলে কারণ এটা আল্টিমেটলি কি রিটার্ন করতেছে? এটা কিন্তু একটা ইন্টিজারই রিটার্ন করতেছে। আর আমি এখানে একটা ইন্টিজারই প্রিন্ট করতেছি। সো অ্যাজ লং অ্যাজ এই ২ টা জিনিস ম্যাচ করতেছে কোনো সমস্যা নাই। যদি এরকম হয় যে আপনার এটা হচ্ছে আপনার অন্য কিছু রিটার্ন করতেছে। সাপোজ ধরেন আ আপনার এখানে একটা স্ট্রিং বা অন্য একটা জিনিস রিটার্ন হচ্ছে। কিন্তু আপনি এখানে একটা ইন্টিজার দেখতে চাচ্ছেন। তখন হচ্ছে এটা পসিবল না। বা একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন হচ্ছে। কিন্তু আপনি এখানে একটা ফ্লোট ভ্যালু দেখতে চাচ্ছেন। যদিও এটা অটো কনভার্ট হয়ে যাবে বাট ধরেন স্ট্রিং আসতেছে বাট আপনি হচ্ছে ইন্টিজার দেখতে চাচ্ছেন। তখন তো এটা অটো কনভার্ট হবে না। সো এটা ম্যাচ করতে হবে যে এই ফাংশনটা যা রিটার্ন করবে সেটাই যাতে আপনি প্রিন্টএফ এর ফরম্যাট স্পেসিফায়ার এ ইউস করেন। সেই ক্ষেত্রে হচ্ছে এটা লেখা যাবে। আদারওয়াইজ লেখা যাবে না। সো একটা ফাংশন থেকে ভ্যালু আনার আমরা কয়েকটা ওয়ে দেখলাম। একটা হচ্ছে যে আমি এরকম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এখানে রাখতে পারি। অথবা হচ্ছে আমি এখানে প্রিন্টের মধ্যে সরাসরি লিখে দিতে পারি। অথবা হচ্ছে ওই যে ফাংশনটা আমি লিখছিলাম যে ইন্টিজার সাম, এখানেই হচ্ছে আমি ওই ভ্যালুটা প্রিন্ট করে দিতে পারি। এরকম ছিল না? ইন্টিজার x ইকুয়াল টু 10, 15 এরকম ছিল।
সো এটা যখন আপনি মেইন থেকে যখন কল করবেন, সাম ফাংশনটাকে কল করবেন, তখন হচ্ছে এই জায়গাতেই হচ্ছে আপনার আউটপুট হিসেবে এক্স এর ভ্যালুটা শো করবে। ঠিক আছে? এক্স এর ভ্যালুটা এখানে শো করবে। সো একটা ফাংশন থেকে হচ্ছে কয়েক টাইপে আপনি ভ্যালুগুলো দেখতে পারেন। মেইনলি হচ্ছে আমি এত কথা এর জন্য বললাম যে রিটার্ন টাইপটা অ্যাকচুয়ালি দরকার যে সেই জিনিসটা বোঝানোর জন্য। রিটার্ন টাইপের অ্যাকচুয়ালি আমার দরকার আছে। আচ্ছা, এখন আসেন হচ্ছে আপনার আর্গুমেন্টস। আর্গুমেন্টস কি জিনিস? আচ্ছা, ধরেন আপনি ২ টা নাম্বার যোগ করবেন। এই যে সামের এক্সাম্পলটাই যদি আমি দেই, ২ টা নাম্বার আমি এখানে যোগ করব। এখন যোগ করতে গেলে আমি কোন ২ টা নাম্বার যোগ করব? আমি তো এখানে সরাসরি ১০ আর ১৫ দিয়ে দিছি। বাট সবসময় তো আমরা ম্যানুয়ালি ওরকম ইনপুট কখনো দেই না। খুবই রেয়ার যে ইনপুট ম্যানুয়ালি দেওয়া হয়। আমরা হচ্ছে নরমালি কি করি? ইউজার থেকে একটা ইনপুট চাই। ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেই অনুযায়ী আমরা বাকি কাজ করি। সো এখানে যদি আমাকে ইউজার বলে যে আমি ২ টা নাম্বার ইনপুট নিব, তারপর হচ্ছে এটার সাম বের করে দেখাবো। তখন হচ্ছে আমাকে কি করতে হবে? তখন হচ্ছে ধরেন আপনি মেইনের ভিতরে একটা ইনপুট নিলেন। এখন হচ্ছে এই ২ টা সাম আপনাকে বের করতে হবে। এখন সাম নামে আরেকটা ফাংশন আছে। একই কোডের মধ্যেই মানে আমি একটু দূরে লিখতেছি আরকি। এটার কাজ হচ্ছে কি করে? ও একটা রেজাল্ট বের করে দেয় ২ টা নাম্বারের যোগ করে। এটা তো ফাংশন নেম। এটা আপনার ভ্যারিয়েবলের নাম, যেরকম আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। ফাংশন নামও যেটা ইচ্ছা সেটা দেওয়া যায়। কিন্তু কিছু রুলস ফলো করে। ওই যে আপনার ভ্যারিয়েবলের আইডেন্টিফায়ার যা নাম দেওয়া যায় এখানেও তাই নাম দেওয়া যায়। আর নরমালি হচ্ছে ফাংশনের নেমগুলো স্মল লেটারে লেখা হয়। ঠিক আছে? হুম, হুম। এখানে পাস করতে পারবে। এইজন্যই হচ্ছে আমি বলতেছি যে, আমি যে A আর B যোগ করব, এই জিনিসটা আমি ওই ফাংশনে কিভাবে বুঝাবো? ওই ফাংশনকে কিভাবে বুঝাবো যে এই ২ টা ভ্যালু আমাকে যোগ করতে হবে? কারণ A, B কিন্তু লোকাল ভ্যারিয়েবল। এটা হচ্ছে মেইন এর জন্য লোকাল। আর এখানকার ভ্যারিয়েবল তো বা এই সাম ফাংশনটা তো A, B কে চিনবে না বা চাইলেও অ্যাক্সেস করতে পারবে না। কারণ ওটা একটা লোকাল ভ্যারিয়েবল। লোকাল জিনিসকে আমি কিভাবে অ্যাক্সেস করব? সো এই কারণে আমাকে কি করতে হবে? আমাকে এই সামের মধ্যে এটা পাঠানোর একটা ব্যবস্থা রাখতে হবে। রিটার্ন টাইপ দিয়ে আমরা কি শিখছি? যে সাম থেকে আমরা কোনো একটা ভ্যালুকে কিভাবে বাইরে পাঠাবো। আর এখন আমরা প্যারামিটার বা আর্গুমেন্টস দিয়ে কি শিখবো? যে আমরা অন্য একটা জায়গা থেকে কিভাবে এই ফাংশনের মধ্যে ভ্যালু পাঠাবো। সো এখানে আমি যখন সাম ফাংশনটা কল করতেছি, আমি এটার মধ্যে A আর B ২ টা ভেরিয়েবলকে পাস করে দিতে পারবো। কিন্তু তাহলে সেই অনুযায়ী আমাকে এই জায়গাটাও চেঞ্জ করতে হবে। এই জায়গাতে কি চেঞ্জ করতে হবে? আমাকে এখানে দেখতে হবে যে কি পাঠানো হচ্ছে। তাহলে ওই সেম জিনিসটা রিসিভ করার জন্য আমাকে এখানে কোড লিখতে হবে। যে ১ম এ আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবল পাঠাচ্ছি। হ্যাঁ, ইন্টিজার x, ইন্টিজার y। ঠিক আছে? x কমা ইন্টিজার y। এখানে ২ টা ইন্টিজার পাঠাচ্ছি, এখানে ২ টা ইন্টিজার রিসিভ হবে। নট নেসেসারিলি নেম। এখানে ২ টাই লিখতে হবে আলাদা। প্রত্যেকটা ডেটা টাইপের জন্য আলাদা লিখতে হবে। মানে ডিক্লারেশনের সময় আমরা যেরকম একসাথে লিখতে পারি, এখানে লেখা যাবে না। এখানে হচ্ছে আপনার আলাদা ইন্ডিভিজুয়াল ইন্টিজার বা ইন্ডিভিজুয়াল যা হোক ডিক্লেয়ার করতে হবে। সো এখানে আমার ২ টা ভেরিয়েবল পাস করতেছে, ২ টা ভেরিয়েবল রিসিভ করতে হবে। অ্যান্ড এটার কিন্তু সিকোয়েন্সটাও মেইনটেইন করতে হবে। সিকোয়েন্স বলতে ধরেন এটার ক্ষেত্রে বুঝা যাবে না। ধরেন আপনি একটা ইন্টিজার আর একটা ফ্লোট ভ্যালু পাঠাচ্ছেন। তারপরে একটা ফ্লোট ভ্যালু আছে ফ্লোট c। এখন একটা ইন্টিজার একটা ফ্লোট পাঠাচ্ছেন। তখন কিন্তু এটার মধ্যে পাঠানো যাবে না। ধরেন a, c পাঠাচ্ছেন। তখন আপনাকে ফাংশনটা এভাবে লিখতে হতো। ইন্টিজার x, ফ্লোট y। সো যেই ডেটা টাইপ পাঠাচ্ছেন ওই অনুযায়ী হচ্ছে হুবহু ম্যাচ করতে হবে এই ২ টাকে। ঠিক আছে? হুবহু ম্যাচ করতে হবে। তাহলে ধরেন এই যে এটাকে আমরা বলতেছি যে xy আমরা যে একটা নাম দিচ্ছি, এটা হচ্ছে আমার ফরমাল প্যারামিটার। মানে ফরমালি একটা নাম ইউজ করতেছি। আর এখান থেকে আমি যেটা পাঠাচ্ছি a, b এর মধ্যে তো একটা রিয়েল ভ্যালু আছে, তাই না? রিয়েল ভ্যালু যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। ফরমাল প্যারামিটার, অ্যাকচুয়াল প্যারামিটার। এরপরে x আর y এর মধ্যে তো আমার ওই ভ্যালুটা চলে আসছে। সো তখন আমি x প্লাস y যোগ করে ভ্যারিয়েবলের রেজাল্টটাকে আবার এটার মধ্যে পাঠাতে পারবো। ঠিক আছে? সো প্যারামিটার বা আর্গুমেন্টস এর কাজ হচ্ছে আমার বাইরের একটা জায়গা থেকে, বিশেষ করে যেই জায়গায় আমার এই ফাংশনটাকে কল করা হচ্ছে, এটা হচ্ছে আমার ফাংশন কল। ফাংশনের নাম লিখলেই কিন্তু ফাংশন কল হয়ে যায়। আমরা কিন্তু ফাংশন কল আগেও করছি। এই যে scanf কি লিখতেছি না বা printf লিখতেছি না, এগুলো কি? scanf, printf এগুলোও তো একেকটা ফাংশন। সো ফাংশনের নাম লিখলেই হচ্ছে ফাংশন কল হয়ে যায়। এখন printf এর ভিতরে আপনার ধরেন printf আপনি লিখলেন।
প্রিন্টএফ কি কখনো এভাবে লেখা যায়? আপনি কিন্তু একটা কোটেশন ইউজ করতে হয়। এটা কখনো খেয়াল করছেন? প্রিন্টএফ কখনো এমনি লেখা যায় না। প্রিন্টএফের ভিতরে হচ্ছে কোটেশন দিতে হয়। কেন কোটেশন দিতে হয়? কারণ হচ্ছে এই ফাংশনটা যেখানে লেখা আছে, ধরেন এটা তো কিছু রিটার্ন করে না, সো ভয়েড। এটা তো অ্যাকচুয়ালি একটা জায়গায় ইমপ্লিমেন্ট করা আছে। সেই ইমপ্লিমেন্টেশনটা দেখতে এরকম। যেখানে ক্যারেক্টার টাইপের কিছু জিনিস নেওয়া হয়। হ্যাঁ? ক্যারেক্টার টাইপের অ্যারে অ্যাকচুয়ালি, হ্যাঁ? ক্যারেক্টার টাইপের অ্যারে নেওয়া হয়। কারণ আপনি এখানে কি লেখেন? মাল্টিপল ক্যারেক্টার লেখেন না? সেই জিনিসগুলো এখানে পাস হয়ে যায়। তারপর আপনি ওইটা প্রিন্ট করার কোডটা এখানে লেখা থাকে। সো এই কারণে কোটেশন না দিলে মানে আপনি কোনো একটা ক্যারেক্টার অ্যারে না পাঠালে কিন্তু এই জিনিসটা কাজ করবে না। এখানে আপনি ইন্টিজার লিখে রাখলে কিন্তু হবে না। আমরা কিন্তু ইন্টিজার যখন প্রিন্ট করতে যাই কি করি? এই যে কোটেশনের মধ্যেই কিন্তু প্রিন্ট করি। কেন কোটেশনের মধ্যে প্রিন্ট করা লাগে? কেন এরকম লিখলে হয় না? কেন আমি প্রিন্টএফ এ লিখলে প্রিন্ট হয়ে যায় না? কারণ প্রিন্টএফ ফাংশনটা যেখানে লেখা আছে ওখানে বলা আছে যে আমার প্যারামিটার হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের অ্যারে। ওখানে তো আমি ইন্টিজার লিখলে হবে না। সো আমি যেখানে কল করতেছি এটা হচ্ছে কল করার জায়গাটা। আর এটা হচ্ছে আমার ফাংশনের ডেফিনিশনটা। ফাংশন ডেফিনিশন। এই ২ টা জায়গায় প্যারামিটার বা আর্গুমেন্টস এর মধ্যে 100% মিল থাকতে হবে। এখানে আমি যা পাঠাচ্ছি এখানে আমাকে তাই লিখতে হবে। আমি চাইলেই আমার মন মতো কিছু একটা বানায়ে লিখতে পারব না। ঠিক আছে? সো এই কারণে হচ্ছে আমাদের এটা একেবারে হুবহু সেম হতে হবে। অ্যান্ড সিকোয়েন্সটাও ম্যাটার করে। যেমন হচ্ছে ধরেন ১ম এ আমি একটা ইন্টিজার আর একটা ফ্লোট যদি পাঠাই, আমাকে এখানে ১ম এ ইন্টিজার ১ম এ ফ্লোটই লিখতে হবে। আমি যদি এরকম পাঠাই সি, এ এটা ভুল হবে। সো নট অনলি যে আমার যা ভেরিয়েবল সেটাই পাঠাচ্ছি, সিকোয়েন্সটাও এখানে ম্যাটার করতেছে। ঠিক আছে? আচ্ছা। সো ফাংশনের ইউজটা কোথায়? ফাংশনের ইউজটা হচ্ছে ধরেন আপনার একটা বড় প্রোগ্রাম আপনি লিখবেন। ধরেন ওই যে আমরা যখন অ্যারে পড়ছি। ধরেন অ্যারেতে কিছু এলিমেন্ট দেওয়া আছে। ফার্স্ট আপনাকে বলল যে এই অ্যারের এলিমেন্টের মধ্যে ম্যাক্সিমামটা বের করো। তারপর আপনাকে বলল মিনিমামটা বের করো। তারপর আপনাকে বলল এভারেজটা বের করো। তারপর আপনাকে বলল সাম বের করো। তারপরে আপনাকে বলল একটা এলিমেন্ট সার্চ দিয়ে বের করো। তারপর আপনাকে বলল ডিলিট করো একটা এলিমেন্ট। এই যে এতগুলো অপারেশন আমি যদি এটা একটা জাস্ট মেইনের মধ্যে এরকম লাইন বাই লাইন লিখে যাই, হ্যাঁ লিখতে পারবো, কোনো সমস্যা নেই। বাট এটা দেখতে কিরকম হবে? এটা দেখে কিছু বুঝাই যাবে না যে এখানে কি করা হয়েছে। আরেকটা মানুষ এটা এই কোড দেখলে এটা একদমই রিডেবল না। এটা একদমই একটা মানে একটা রিডান্ডেন্ট একটা কোড হয়ে যাবে। এটা খুবই একটা বিশ্রী একটা কোড হয়ে যাবে। সো কোড হচ্ছে শুধু যে আমরা কোড করার জন্য কোড করব, লিখলেই কাজ হয়ে গেল। কোড করার মানে এটা না। কোড হচ্ছে আপনার জিনিসটা ডিজাইন করাটা অনেক ম্যাটার করে। ঠিক আছে? ডিজাইন প্যাটার্ন হচ্ছে আপনারা আলাদা করে শিখবেনই। ওপিতে যদিও এখন মনে হয় শিখায় না। যাক ডিজাইন প্যাটার্ন একটা কনসেপ্টই আছে। যে আপনার কোডটা কিভাবে সুন্দরভাবে সাজায় রাখা যায়। যাতে করে জিনিসটা অনেক বেশি রিডেবল হয়, জিনিসটা রিডান্ডেন্ট না হয়। হ্যাঁ, ডিএস এ সম্ভবত ডিজাইন প্যাটার্ন পড়াবে। সো সো এটা একটা আলাদাই একটা কনসেপ্ট। সো এই কারণে আমি জাস্ট এমনি জাস্ট মেইনের মধ্যে লাইন বাই লাইন ১০০ লাইন ২০০ লাইন লিখে দিলাম। এটা মানে এটা কোড হলো না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমার কাজ হচ্ছে বাট এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল জায়গায় এটা একদমই ইউজ করা যাবে না। বাট অ্যাকচুয়ালি আপনার কোনো কাজেই লাগবে না মেইন কথা। সো এই কারণে আমার প্রত্যেকটা কাজকে হচ্ছে একটা ভাগে ভাগ করতে হবে। ধরেন ম্যাক্সিমামটা বের করার জন্য আমি একটা ফাংশন লিখলাম, মিনিমাম বের করার জন্য একটা ফাংশন লিখলাম, এভারেজ বের করার জন্য একটা ফাংশন লিখলাম, সামের জন্য লিখলাম। এখন আমি মেইন থেকে কি করব? শুধু আমি এই ফাংশনগুলোকে কল করব। ধরেন অ্যারে ডিক্লেয়ার করছি ম্যাক্স। ম্যাক্স ফাংশনটা কল করে প্রিন্ট করে দিলাম। %d ম্যাক্স। তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালু আমি দেখতে পারবো। ধরেন একজনের হচ্ছে ম্যাক্সিমামটা শুধু জানা দরকার। অন্য কোনো কোড তার জানার দরকার নেই। সো ম্যাক্স যখন ও দেখবে তখন এই নামের ফাংশনটাও খুঁজে বের করবে। ইন্টিজার ম্যাক্স। দিয়ে ও জাস্ট এই কোডটা তখন দেখবে। ওর হচ্ছে বাকি জিনিসগুলো তখন ট্রাভার্স করার দরকার নেই। কারণ ফাংশনের নাম দেখেই তো বোঝা যাচ্ছে এটা কোনটা এটার কাজ করতেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ফাংশনের ইউজ যে অনেক বড় একটা কাজকে আপনি ছোট ভাগে ভাগ করে দিচ্ছেন। জিনিসটা দেখতে হচ্ছে অনেক সুন্দর হচ্ছে আর আপনি খুব সহজে জিনিসটা চেঞ্জ করতে পারতেছেন বা বুঝতে পারতেছেন। এখন চেঞ্জ করারও একটা ব্যাপার আছে যে ধরেন ম্যাক্সে এখানে অন্য কিছু একটা চেঞ্জ হবে আপনার ভিতরে কোনো একটা কোড চেঞ্জ হবে। এখন আপনি এটা কোন জায়গায় যে চেক করবেন? আপনি যদি ২০০ লাইনের কোড লেখেন আপনি কি লাইন বাই লাইন পড়ে বের করবেন কোন জায়গায় ম্যাক্স লেখা আছে? কোনো দরকার নেই। আপনার যদি ম্যাক্স একটা আলাদা ফাংশন থাকে আপনি শুধু ওটার ভিতরে ঢুকে চেঞ্জ করবেন। সো এই কারণে আর কি আপনার কাজের সুবিধার জন্য হচ্ছে আপনার এখানে ফাংশনটা অ্যাকচুয়ালি দরকার। অ্যান্ড ইভেন অনেক সময় হচ্ছে আপনি ধরেন আ কিছু ফাংশন আমরা সরাসরি জাস্ট কল করি। এই যে যেমন ধরেন প্রিন্টএফ কল করতেছি। কলের ভিতরে কিন্তু অনেক কিছু হচ্ছে যে প্রিন্টএফ যে লিখতেছি খালি প্রিন্টএফ লিখলে কি প্রিন্ট হয়ে যাচ্ছে? না, এটার ভিতরে তো কোড ইমপ্লিমেন্ট করা আছে। বা স্ক্যানএফ লিখলে কেন স্ক্যান হয়ে যাচ্ছে? বা ধরেন এই যে পাওয়ার ফাংশন এটা লিখলেই কেন পাওয়ার বের হয়ে যাচ্ছে? স্কয়ার রুট ফাংশন কেন লিখলে এটা স্কয়ার রুট হয়ে যাচ্ছে? এটার ভিতরে তো কোডটা লেখা আছে। সো আপনার হচ্ছে অনেক সময় হচ্ছে আমাদের এই ইমপ্লিমেন্টেশন গুলো জানার দরকার হয় না। এগুলো হচ্ছে রিডান্ডেন্ট, এটা হচ্ছে আননেসেসারি।
ম্যাথমেটিক্যাল জিনিস তো আমার এখানে জানার দরকার নেই। সো এই কারণে হচ্ছে ফাংশনের আরেকটা সুবিধা হচ্ছে এটা একটা ব্ল্যাক বক্সের মতো কাজ করে, যে আপনি একটা ইনপুট দিচ্ছেন, আপনি একটা আউটপুট পাচ্ছেন। সব ক্ষেত্রে আপনার ভিতরে কি হচ্ছে এই জিনিসটা জানার কোনো দরকার নেই। ঠিক আছে? সো এই হচ্ছে আপনার ফাংশনের বেসিক, কিভাবে ডিক্লেয়ার করে, কেন ইউজ করি, এগুলো। আমি একটু স্লাইডটা দেখাই। এই যে এখানে ওগুলো লেখাই আছে, স্লাইড আপলোড দিয়ে দিব। যে ফাংশন হচ্ছে অ্যাকচুয়ালি একটা সেলফ কন্টেইনড ইউনিট অফ প্রোগ্রাম, এটা নিজেই একটা ইউনিট, যে ডিজাইন টু অ্যাকমপ্লিশ এ পার্টিকুলার টাস্ক, একটা নির্দিষ্ট কাজ করে এটা। আচ্ছা, দ্য কনসেপ্ট হচ্ছে অনেক হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবগুলোতে একই। ফাংশনস বলেন, সাবরুটিন বলে, প্রসিডিওর বলে, এটাকে অনেকভাবে ডাকা হয় আর কি। সাবরুটিন হচ্ছে আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মনে বলে। আচ্ছা, সো এই কারণে এটাকে ব্ল্যাক বক্স বলা হয়, কারণ হচ্ছে আপনি একটা এখানে কি দিচ্ছেন, ইনপুট কি দিচ্ছেন সেটা আপনি জানেন, অ্যান্ড এটা হচ্ছে কোনো একটা অ্যাকশন পারফর্ম করে অথবা হচ্ছে আউটপুট প্রডিউস করে। অ্যাকশন পারফর্ম বলতে বোঝাচ্ছে ওই যে প্রিন্ট এফ আপনি কল করলে প্রিন্ট হয়ে যাচ্ছে, এটা তো একটা অ্যাকশন, এটা তো অ্যাকচুয়ালি কোনো আউটপুট না, এটা একটা অ্যাকশন। সো হয় অ্যাকশন দিবে, অথবা হচ্ছে ধরেন সাম ফাংশনটা আপনি কল করলেন, ওখান থেকে একটা যোগ করে আপনাকে ভ্যালু আপনাকে বের করে দেখাচ্ছে, ওটা একটা আউটপুট দিচ্ছে। সো হয় অ্যাকশন অথবা হচ্ছে আউটপুট। So what goes on inside the black box is not your concern unless you are the one who has to write the function. মানে unless আপনি ফাংশনটা লিখছেন বা আপনি ফাংশন নিয়ে কাজ করতেছেন, আপনার অ্যাকচুয়ালি জানার দরকার নাই যে ভিতরে কি হচ্ছে। হ্যাঁ, কারণ এই যে দেখেন আমরা কত ফ্রিকোয়েন্টলি প্রিন্টএফ, স্ক্যানএফ, গেট ক্যারেক্টার ইউজ করি, বাট এটার ভিতরের কাজটা অ্যাকচুয়ালি আমাদের খুব একটা জানার দরকার হয় না। আচ্ছা, আর হোয়াট কাইন্ড অফ আউটপুট কামস আউট অফ এ ফাংশন ব্ল্যাক বক্স, এটা যে কোনো ভ্যালু হতে পারে। হুম, যেমন গেট ক্যারেক্টার, এটা যে আমরা ইউজ করছি, গেট ক্যারেক্টার কিন্তু নিজেই একটা ফাংশন। এটার কাজ কি, এটা হচ্ছে একটা ক্যারেক্টার রিটার্ন করে। সো গেট ক্যারেক্টার দিলে মানে আপনার একটা ফাংশন হলো, ফাংশনটা আপনার ইনপুট থেকে হচ্ছে বা কনসোল থেকে হচ্ছে একটা ক্যারেক্টার রিড করলো, অ্যান্ড এই কারণেই হচ্ছে আমি যদি গেট ক্যারেক্টারটাকে কোনো একটা ক্যারেক্টারের মধ্যে রাখি, ধরেন এভাবে লিখি, ধরেন আমি লিখলাম ক্যারেক্টার সি ইকুয়াল গেট ক্যারেক্টার, তাহলে হচ্ছে আমার কনসোলে ধরেন আমি এ প্রেস করছি, এটা হচ্ছে সির মধ্যে অটোমেটিক্যালি চলে যায়, কারণ গেট ক্যারেক্টার ফাংশনটা হচ্ছে একটা ক্যারেক্টার রিটার্ন করে। অ্যাকচুয়ালি ফাংশনটা দেখতে এরকম, ক্যারেক্টার গেট ক্যারেক্টার, এরকম দেখতে, ঠিক আছে? এই কারণে। আচ্ছা, সো আর কি এটাই বলছে। আর সাম ফাংশন শুধু অ্যাকশন পারফর্ম করে, যেমন প্রিন্টএফ। আর ইন জেনারেল এই ফাংশন ক্যান বোথ প্রডিউস অ্যাকশনস অ্যান্ড প্রোভাইড ভ্যালুজ, দুইটাই করতে পারে। সো ডিফাইনিং এ ফাংশন, এখানে হচ্ছে আপনার একটা ফাংশন ডিফাইন করা আছে। রিটার্ন টাইপ, ফাংশনের নাম যে কোনো কিছু হতে পারে। ব্র্যাকেটের ভিতরে নর্মালি ভয়েড লেখার দরকার নেই, আপনার যদি কোনো প্যারামিটার না থাকে আপনি ফাঁকা রাখবেন, আর যদি প্যারামিটার থাকে সে অনুযায়ী লিখবেন। আচ্ছা, দেন হচ্ছে আপনি ভিতরে স্টেটমেন্ট লিখতে পারেন, বা আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা লিখতে পারেন, যা ইচ্ছা সেটাই করতে পারেন। আচ্ছা, এখন মেইন থেকে যখন আপনি ফাংশন কল করবেন, আপনাকে শুধু এই নামটা জানলেই হবে, প্রিন্ট মেসেজ, আপনি শুধু প্রিন্ট মেসেজ লিখবেন, তাহলে হচ্ছে আপনার ফাংশনটা কল হয়ে যাবে। এখন এরকম কোনো রুলস নাই যে আমি শুধু একবার কল করতে পারবো, আমি শুধু দুইবার কল করতে পারবো না, আপনি যতবার লিখবেন ততবার হচ্ছে ফাংশনটা কল হবে। এখানে দুইবার লেখা আছে। হুম, দুইবার লেখা আছে মানে হচ্ছে আমার কাছে এই দুইবারই ফাংশনটা কল হবে। প্রথমবার কল হবে, এই লাইনটা প্রিন্ট হবে, আবার কল হবে, এই লাইনটা প্রিন্ট হবে। জন রিকোয়েস্ট দিল নাকি? আচ্ছা, যাই হোক, সো যতবার লিখবেন ততবার হচ্ছে আপনার এই ফাংশনটা কল হবে। আচ্ছা, এখন যতক্ষণ না এই ফাংশনের কাজ শেষ হচ্ছে, আপনাকে কিন্তু মেইন আর রিটার্ন হচ্ছেন না, মানে ব্যাপারটা এরকম। ধরেন ভয়েড এক্সাম্পল ফাংশন, এমনি একটা ফাংশন আমরা নাম দিলাম আর কি। আচ্ছা, পার্সেন্টেজ দরকার নেই। বা ধরেন এখানে আমরা একটা ফর লুপও ইউজ করতে পারি। আচ্ছা, এটা গেল আপনার ফাংশনটা। এখন আপনি মেইনে আসেন। আমি এখানে এক্সাম্পল ফাংশনটাকে কল করলাম।
আর ফাংশনের নাম যখন দিবেন, আপনারা ওই যে ভ্যারিয়েবলের নামের জন্য যা যা রুলস শিখছেন, সেম রুলস। এটা কিন্তু আন্ডারস্কোর, এটা কিন্তু হাইফেন না। হাইফেন যেরকম যে কোনো স্পেশাল ক্যারেক্টার অ্যালাউ করে না, ভ্যারিয়েবলের নামে ওই যে ফাংশনের নামে অ্যালাউ করবে না। যা যা রুলস সেম, স্পেস অ্যালাউ করবে না, মানে নর্মাল রুলস। এটা দেখতে হাইফেনের মতো হয়ে গেছে, বাট এটা আসলে আন্ডারস্কোর। আচ্ছা, সো এটা আমি ফার্স্টে কল করলাম। এরপরে ধরেন আমি এখানে এরকম একটা লাইন লিখে রাখলাম। এখন এটার আউটপুটটা কি হবে? এটার আউটপুটটা হবে হচ্ছে আপনার, প্রথমে আমরা মেইন থেকে এক্সিকিউশন শুরু হবে, এই লাইনটা পাবে এক্সাম্পল ফাংশন। যখনই একটা ফাংশনের ভিতরে আপনি আরেকটা ফাংশনের কল পাচ্ছেন, আপনার, হ্যাঁ, ও মিউট হয়ে গেছে। হ্যাঁ, আমি তো অনেক কথা বলে ফেললাম, কিছু বুঝছেন নাকি কে জানে। কখন মিউট হইলাম? ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতটুকু শুনছেন বলেন? এটার এক্সাম্পল আগ পর্যন্ত শুনছেন? আয় হায়, এতক্ষণ ধরে! আচ্ছা, হ্যাঁ, পারফরম্যান্স, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর গেট ক্যারেক্টারের কথা বলছিলাম আর কি, যে গেট ক্যারেক্টারটা কি করে। হ্যাঁ, গেট ক্যারেক্টারটা হচ্ছে আপনার একটা ক্যারেক্টার রিটার্ন করে। জিনিসটা দেখতে আসলে এরকম, যে ক্যারেক্টার, গেট ক্যারেক্টার। সো এই কারণে গেট ক্যারেক্টার থেকে অলওয়েজ একটা ক্যারেক্টার রিটার্ন হয়। গেট ক্যারেক্টার কল করলে কি হয় যে আপনার, ও বুঝলাম না, এটা অফ হয়ে গেল কখন? ও আচ্ছা আচ্ছা। আর আমি তো এদিকে পড়েই যাচ্ছি 10 মিনিট ধরে। ওহ, না না, যে ৬ ৭ ২টা পড়ায় ফেলছি। আচ্ছা যাই হোক, দেখেন, গেট ক্যারেক্টার হচ্ছে যে আপনার একটা ক্যারেক্টার রিটার্ন করে। সো এখানে কি আসছে, গেট ক্যারেক্টার হচ্ছে আপনার একটা ক্যারেক্টার রিটার্ন করে। সো এই কারণে যখন আপনি গেট ক্যারেক্টার ফাংশনটাকে কল করেন, আপনার হচ্ছে ফার্স্ট অফ অল এটা কনসোল থেকে একটা ইনপুট রিড করে। রিড করার পরে হচ্ছে এটা একটা ক্যারেক্টারের মধ্যে স্টোর করে। হ্যাঁ, জিনিসটা দেখতে এরকম, ক্যারেক্টার গেট ক্যারেক্টার। সো এই কারণে গেট ক্যারেক্টারটাকে কল করার পরে এই যে ইকুয়াল সাইন দিয়ে আমি যদি একটা ক্যারেক্টার লিখে দিই, তখন হচ্ছে এখান থেকে একটা ক্যারেক্টার রিড হয়ে, সাপোজ আপনি এ ইনপুট দিলেন, এটা হচ্ছে এটার মধ্যে চলে যায়। কারণ হচ্ছে এটার আপনার রিটার্ন টাইপটা হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে? আচ্ছা, এটা বলছিলাম। আর এখানে মানে আর কিছু বলি নাই। দেন হচ্ছে আহ হুম, এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার ধরেন এই যে এটা দেখাচ্ছিলাম। আপনারা কি এই স্লাইডটা শুনছিলেন? ব্ল্যাক বক্স। আচ্ছা, এটাতে তেমন ইম্পোর্টেন্ট কিছু না। আপনারা একটু রেকর্ডিংটা এই পার্টটুকু দেখে নিলেই হবে। এখানে জাস্ট হচ্ছে যা যা লেখা আছে আমি একটু এক্সপ্লেইন করছি। এটা কেন ব্ল্যাক বক্স, যে ইনপুট যায় আউটপুট আসে, এটুকু জানাই আমার জন্য এনাফ। বা ধরেন একটা ফাংশন কি কি টাইপের কাজ করে, হয় ওটা একটা অ্যাকশন পারফর্ম করে অথবা একটা আউটপুট প্রডিউস করে। অ্যাকশন পারফর্ম বলতে কি বুঝাচ্ছি, যে এই যে প্রিন্টএফ কল করলে আপনার একটা কিছু লেখা হয়ে যায়, এটা তো এক টাইপের অ্যাকশন। সো হয় এটা অ্যাকশন পারফর্ম করবে অথবা কোনো একটা কিছু রিটার্ন করবে, যেমন সাম কল করলে আপনার আউটপুট আসে, এরকম। হ্যাঁ, এখানে এমন কঠিন কিছু লেখা নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, কল করবেন নরমালি হচ্ছে আপনার মেইন ফাংশনেই কল হয়। বাট দ্যাট ডাজন্ট মিন যে অন্য কোথাও থেকে কল করা যাবে না। একটা ফাংশনকে আরেকটা ফাংশনের ভিতরেও কল করা যায়। ঠিক আছে? এটা কোনো সমস্যা না। ওটা আমরা, যে হ্যাঁ, যেকোনো ফাংশন থেকেই কল করা যায়। ওটাও আমরা দেখব। ওরকম এক্সাম্পলও দেখব সামনে। ঠিক আছে? আগে হচ্ছে আমরা বেসিকটা কভার করতেছি এখন। আচ্ছা, সো আমরা এরপর এই স্লাইডটা এক্সপ্লেইন করছিলাম যে এখানে অ্যাকচুয়ালি কি করা আছে। এখানে হচ্ছে আপনার একটা প্রিন্ট মেসেজ নামে হচ্ছে আপনার একটা ইয়া ডিক্লেয়ার করা আছে। প্রিন্ট মেসেজ নাম মানে হচ্ছে যে আপনার একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে। এই ফাংশনের মধ্যে একটা লাইন প্রিন্ট করা আছে, প্রিন্টএফ। আচ্ছা। আর এখানে ভয়েড লেখার কোনো দরকার নেই। ভয়েড না লিখলেও কোনো সমস্যা নেই। আপনার এখানে প্যারামিটার না থাকলে খালি রাখবেন। আচ্ছা, সো মেইন থেকে এরকম না যে একটা ফাংশনকে একবারই কল করা যাবে। একটা ফাংশনকে অনেকবার কল করা যেতে পারে। যেমন এখানে ২ বার প্রিন্ট মেসেজ লেখা আছে। তার মানে হচ্ছে এটা ২ বার কল হইছে। ২ বার এখানে প্রোগ্রামিং ইজ ফান এই লেখাটা ২ বার আসবে। সো একটা ফাংশনকে যতবার ইচ্ছা ততবার কল করা যায়। এইটুকুই পর্যন্ত মনে হয় বলছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই যে ট্রান্সফার অফ কন্ট্রোল ফ্লোটা বলতেছিলাম। বলেন। এখানে না, কোনো ভ্যালু রিটার্ন করবে না। এটা হচ্ছে যে আপনার এখানে কিন্তু কিছু রিটার্ন হচ্ছে না। আপনার যখন এটা কল হচ্ছে, কল হওয়া মানে হচ্ছে আমার
প্রোগ্রামের এক্সিকিউশনটা এখন এখানে পাস হয়ে গেছে, এই জায়গাতে পাস হয়ে গেছে। সো এই জায়গাতে পাস হওয়া মানে হ্যাঁ পুরো কাজটা করতে হবে আমাকে, পুরো কাজটা করে তারপর এখানে আসতে হবে। এখানে ধরেন কোনো ভ্যারিয়েবল যদি থেকে থাকে, ওই ভ্যারিয়েবলটা আনলেস আমি রিটার্ন করতেছি এখানে আমি ওটা পাবো না, বাট ওটা যদি আমি এখানে প্রিন্ট করে ফেলি তাহলে আমি ওটাকে দেখতে পারবো। ঠিক আছে, রিটার্ন করার ব্যাপারটা হচ্ছে যে আমার ওই ভ্যালুটা আবার পরবর্তীতে আমি ইউজ করতে পারবো বা আমি এখানে এনে রাখতে চাচ্ছি সেই কারণে। আদারওয়াইজ অ্যাকচুয়ালি এখানে প্রিন্ট করে দিলে ওই কাজগুলো ওখানে হয়ে যায়। সো যখনই আপনার এক্সিকিউশনটা এই ফাংশনের কাছে চলে আসছে, যতক্ষণ না এই ফাংশন পুরাটা এক্সিকিউট হবে, এই ব্র্যাকেট পর্যন্ত আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি আর মেইনে রিটার্ন করতে পারবেন না। আপনার এই পুরা কাজটা শেষ হয়ে হ্যাঁ, সেটা আগে শেষ হবে। আমার ওই পুরা কাজটা শেষ হয়ে তারপরে হচ্ছে আপনার যেখানে কলটা আমার শেষ হলো, এই যে এই কলটা, এর পরের লাইন থেকে এক্সিকিউশন আবার শুরু হবে। পরের লাইনে আবার কল আসবে। এটা আচ্ছা। ওটা হচ্ছে যে আপনার ওই যে গেট ক্যারেক্টার নিয়ে কি জানি জিজ্ঞেস করছিলেন, ওটার অ্যান্সার দেওয়া শুরু করছিলাম। ওইজন্য মনে হয় পরে খারাপ হয়ে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে যখন আপনি ধরেন গেট ক্যারেক্টার কল হওয়া মানেই কি? যে আপনি এখানে একটা ইনপুট নিবেন। এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট টু scanf। এটা কিন্তু আপনি যদি এরকম লিখতেন scanf %c, ধরেন এটা কিছু কোথাও একটা রাখলেন। এটা লেখা যেই কথা, এটার বদলে আমি শুধু গেট ক্যারেক্টারও লিখে রাখতে পারি। ঠিক আছে? ধরেন গেট ক্যারেক্টার, এখানে হচ্ছে ক্যারেক্টার সি নামে একটা ক্যারেক্টার আছে এটা। অথবা আমি লিখলাম scanf %c, $m%c। এই ২ টা লাইন কিন্তু ইকুইভ্যালেন্ট। একটার বদলে আরেকটাকে লেখা যায়। ঠিক আছে? সো গেট ক্যারেক্টার লেখা মানেই হচ্ছে কনসোল থেকে একটা ক্যারেক্টার রিড করবে। রিড করার পরে ও হচ্ছে আমাকে ওটা রিটার্ন করতে চাবে। বাট আমি যদি এটাকে কোথাও না রাখি তাহলে তার আমি ওটাকে দেখতে পারবো না। ঠিক আছে? সো আপনি যদি এরকম ক্যারেক্টার সি ইকুয়াল গেট ক্যারেক্টার লেখেন, তো গেট ক্যারেক্টার থেকে হচ্ছে একটা ক্যারেক্টার রিটার্ন হয়ে আসবে যেটা ও রিড করলো। এটা হচ্ছে আপনার তখন সি এর মধ্যে স্টোর হয়ে যাবে। পরবর্তীতে আপনি সিটাকে প্রিন্ট করলে দেখতে পারবেন যে এখানে কি ক্যারেক্টার রিড করছে। হ্যাঁ। স্ক্যানএফ ইউজ না করে এভাবে গেট ক্যারেক্টার সরাসরি ইউজ করে করতে পারেন, সমস্যা নেই। বিশেষ করে এটা কখন কাজে লাগে? ওই যে ধরেন আপনারা একটা ইন্টিজার ইনপুট নিবেন, একটা ক্যারেক্টার ইনপুট নিবেন, আবার একটা ইন্টিজার ইনপুট নিবেন। তখন ইন্টিজার দেওয়ার পর আমি যখন এন্টার চাপি, এন্টারটা হচ্ছে কি ক্যারেক্টারের মধ্যে চলে যায় না? এন্টার কিন্তু নিজেই একটা ক্যারেক্টার। এন্টার মানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সবই ক্যারেক্টার। সো এই ক্যারেক্টারের মধ্যে কিন্তু ও মনে করে যে এন্টারটাই হচ্ছে আমার এই ক্যারেক্টারটা। ও রিড করে ফেলে। তারপর আসল যে আমি ক্যারেক্টারটা দিব ওটা রিড না করে পরে ইন্টিজারের কাছে চলে যায়। পরের ইন্টিজারটা ইনপুট নিতে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য কি করা যায়? এই ক্যারেক্টারটা যখন আপনি রিড করবেন, ধরেন এটাকে স্ক্যানএফ দিয়ে রিড করলেন। তার আগে হচ্ছে আপনি একটা গেট ক্যারেক্টার ফাংশন কল করে রাখলেন। তাহলে এটার মধ্যে হচ্ছে আপনার ওই এন্টারটা রিড হয়ে গেল। তারপর হচ্ছে আপনি অরিজিনাল যেই ক্যারেক্টারটা দিতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার স্ক্যানএফ দিয়ে রিড হবে। তখন কোনো ঝামেলা হবে না। হ্যাঁ? এই কারণে আরকি গেট ক্যারেক্টার ফাংশনটা এটার ক্ষেত্রে কাজে লাগে। সো হ্যাঁ, আচ্ছা। সো আমি হচ্ছে এরপরে এই এক্সাম্পলটা আপনাদের দেখাচ্ছিলাম। যে ধরেন এরকম একটা আমি ভয়েড এক্সাম্পল ফাংশন একটা লিখলাম। আ একটা ফাংশন লিখলাম। এটার মধ্যে আমি একটা লুপ চালাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত। এখানে একটা লাইন প্রিন্ট হবে ওয়েলকাম টু ফাংশন। এরপর মেইনে আসেন। মেইনে হচ্ছে আমি এক্সাম্পল ফাংশন এটাকে কল করলাম। আর এটার নিয়ে বলতেছিলাম যে আপনার আইডেন্টিফায়ার নেম নিয়ে। যে ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে আমরা যা রুলস শিখছি, ফাংশনের নামের ক্ষেত্রেও সেম। ওখানে যেরকম হচ্ছে আপনার হাইফেন ইউজ করা যায় না, কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যায় না। এটার ক্ষেত্রেও সেম। এটার ক্ষেত্রে হচ্ছে আপনার শুধু আন্ডারস্কোর ছাড়া কিছু ইউজ করা যাবে না। বুঝছেন? একই জিনিস রুলস। ফাংশনের নামের জন্য আলাদা কোনো রুলস নাই। ওই ভ্যারিয়েবলের জন্য যা শিখছেন দ্যাটস ইট। আচ্ছা। তো এখানে কল করলাম। কল করার পর আমি এখানে কি প্রিন্ট করলাম? printf এন্ড। এখন হচ্ছে তাহলে মেইন থেকে অবশ্যই এক্সিকিউশন শুরু হবে। যেকোনো কোডের এক্সিকিউশন মেইন থেকে শুরু হয়। আর এটার সামনে ধরেন এই যে include stdio.h যে এইসব লেখা আছে। সো এক্সিকিউশন হচ্ছে এখান থেকে শুরু হলো। এখানে শুরু হওয়ার পরে হচ্ছে আমার এখানে এই ফাংশনটা কল হলো। এই ফাংশনটা কল হওয়া মানে হচ্ছে আমার এক্সিকিউশন এখন এখানে পাস হয়ে গেছে। এখানে পাস হওয়ার পর আমি কি দেখতে পাচ্ছি? একটা ফর লুপ আছে। এই ফর লুপটার মধ্যে হচ্ছে ১ থেকে ৫ বার চলতেছে অ্যান্ড ওয়েলকাম টু ফাংশন লেখা আছে। তাহলে আমার আউটপুট কি আসবে? ওয়েলকাম টু ফাংশন এই কথাটা ৫ বার আসবে। হ্যাঁ, ২, ৩, ৪, ৫। তারপরে হচ্ছে এখানে ফেরত এসে আমার এখানে এন্ড কথাটা প্রিন্ট হবে। মেইন কথা আপনি যখন হ্যাঁ, হ্যাঁ, একই লাইন আসবে। হ্যাঁ, এখানে নিউ লাইন না দিলে একই লাইনে আসবে অ্যাকচুয়ালি ৫ বার পর আসবে। তারপর হচ্ছে এন্ড জিনিসটা কল হবে। সো বেসিক্যালি আমি যেটা বুঝাতে চাচ্ছি যে যখন আপনি এক্সিকিউশন ট্রান্সফার করে দিবেন, এখানে আর ফেরত আসতে পারবে না যতক্ষণ না এখানে শেষ হচ্ছে। সো দেখেন আমি আরেকটা এক্সাম্পল বলি।
হ্যাঁ, মানে আপনার যেই জায়গাতে একটা ফাংশনকে কল করা হচ্ছে, তখন সাথে, সাথে আপনাকে ওই ফাংশনে চলে যেতে হবে। এখানে আপনার যত লাইনই বাকি থাকুক না কেন, ওই কাজ পুরাটা শেষ হলে তারপর আপনি ফেরত আসতে পারবেন। সো ধরেন হচ্ছে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে এটা একটা ফাংশন, ঠিক আছে? এরপরে এই পাশে চলে যাচ্ছি। নিচে জায়গা নেই দেখে পাশে যাচ্ছি। এটা নিচেই। ধরেন এই ফাংশনটা। এটার আউটপুট কি হবে? ফার্স্টে আমার মেইন থেকে শুরু হবে। F1 এ কল যাচ্ছে। F1 এ কল যাওয়া মানে আমি এখানে চলে আসছি। F1 এ আসার পর আমি দেখতেছি এখান থেকে F2 তে কল যাচ্ছে। তখন কিন্তু আপনার এক্সিকিউশন এভাবে হল্ট হয়ে থাকবে। অ্যাকচুয়ালি এটা কিভাবে স্ট্যাক হয় আমি বলি। এরকম একটা স্ট্যাক মেইনটেইন করা হয়। আমি ছিলাম মেইনে। মেইন থেকে কল গেছে F1 এ। F1 থেকে কল গেছে F2 তে। F2 থেকে কল গেছে F3 তে। সো আবার হচ্ছে এটা আনস্ট্যাক হতে থাকে। F3 এর কাজ কমপ্লিট, দেন হচ্ছে F2 তে ফেরত আসবে। F2 এর কাজ কমপ্লিট, F1 এ ফেরত আসবে। F1 এর কাজ কমপ্লিট, মেইনে ফেরত আসবে। তারপরে হচ্ছে এক্সিকিউশন শেষ হবে। বুঝতে পারছেন? সেরকম যখন একটার পর একটা কল করা থাকতে পারে, এক্সিকিউশন গুলো পজ হয়ে থাকে। মেইনটা পজ হয়ে যাওয়া, এটা পজ হয়ে গেছে, এটা পজ হয়ে গেছে। যতক্ষণ না একদম লাস্টের কাজটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি ফেরত আসতে পারবো না। সো এখানে F1 এ গেলাম। F1 এ যেই হচ্ছে আমাকে এখানে F2 কল করা আছে। শোনা যাচ্ছে তো, তাই না? F2 তে গেলাম। সো F2 হচ্ছে তাহলে এখানে চলে আসলো আমার এক্সিকিউশনটা। এখানে আসার পরে আমি আবার F3 পাচ্ছি। তার মানে হচ্ছে আমার এখানে স্ট্যাক হইছে ১ম এ মেইন, তারপর F1, তারপর F2, ফাইনালি হচ্ছে আমার F3। তাহলে F3 এর কাজটা হচ্ছে এখন আগে হবে। স্ট্যাকে সবার উপরে যে থাকবে তার কাজটা আগে হবে। সো F3 তে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করা হইছে। সো আমার আউটপুটটা আসবে এরকম 1, 2, 3 হলো। এটার ব্র্যাকেট শেষ। তখন হচ্ছে আমাকে চেক করতে হবে F3 টা কোথা থেকে কল করা হয়েছিল। আমাকে সেই জায়গাতে ফেরত যেতে হবে। F3 কল করা হয়েছিল F2 থেকে। সো আমি F2 তে ফেরত যাব। F2 হচ্ছে এখানে। এই যে এই লাইনটা এক্সিকিউট হয়েছে মাত্র আমার। এই লাইনের পরে যে লাইনটা আছে তখন হচ্ছে সেটা এক্সিকিউট হবে। কি লেখা আছে? F2। তাহলে আমার আউটপুট আসতেছে F2। বুঝতে পারছেন? এখানে কি হলো? F3 পর্যন্ত কেন গেছি এটা বুঝছেন? আচ্ছা। আমার মেইন থেকে এক্সিকিউশন শুরু হবে, তাই না? হুম। তো ১ম এ আমি মেইনে ঢুকে কি পাচ্ছি? F1 ফাংশনটা কল করা হইছে। তাই না? হ্যাঁ। তো আমি হচ্ছে রেড মার্ক করে রাখি যেগুলো হচ্ছে আমার এক্সিকিউট হইছে। সো আমি হচ্ছে এখন এখানে। এই ফাংশন 1 টা এক্সিকিউট হলো। হওয়া মানে হচ্ছে আমি এখানে চলে আসছি। এখানে চলে আসা মানে হচ্ছে আমাকে এখন এই ব্র্যাকেটের পুরা কাজটা শেষ করতে হবে। এখন যতক্ষণ আমি এটার কাজ শেষ করব ততক্ষণ পর্যন্ত আমি মেইনে ফেরত যেতে পারব না। তো ফাংশন 1 এসে আমি আবার আরেকটা ফাংশন পেয়ে যাচ্ছি। ফাংশন 2 কে কল করা হয়েছে। তাহলে কি করতে হবে? এই কাজটা আবার পজ রাখতে হবে। আমার তো মেইন পজ হয়ে আছেই। এই যে মেইন পজ করা আছেই। এখন আমার ফাংশন 1 ও পজ হয়ে গেল। হয়ে আমি এখন ফাংশন 2 তে চলে গেছি। ফাংশন 2 তে। ফাংশন 2 তে আসার পর আমি দেখতেছি এখানে ফাংশন 3 কল করা আছে। তখন হচ্ছে ফাংশন 2 টাও পজ হয়ে যাবে। হয়ে আমাকে হচ্ছে এখন ফাংশন 3 তে চলে যেতে হবে। বুঝতে পারছেন? যখনই একটা ফাংশন কল করা হয়, আমাকে হচ্ছে যেই জায়গায় আমি আসি, ওই জায়গার এক্সিকিউশনটা হল্ট রেখে আমাকে হচ্ছে বাকি জায়গায় চলে যেতে হয়। বুঝতে পারছেন? এটুকু কি বুঝছেন? মানে যেটুকু বললাম। এখন বাকিটা তো বলি নাই। হ্যাঁ। আচ্ছা ফাংশন 3 তে তাহলে আমি হ্যাঁ, এভাবেই কাজ করে। ফাংশন এভাবেই কাজ করে। যে আপনি এই ফাংশন 1 এর কাজ শেষ না করলে আপনি এই কাজে আসতে পারবেন না। এই এন্ডটা প্রিন্ট করতে পারবেন না। এটাই নিয়ম। হ্যাঁ, এটার রুলস ফলো করতে হবে আপনাকে। মানে কম্পাইলার এভাবে কাজ করে।
ফাংশন 1 শেষ না হয়ে আপনি এখানে আসতে পারবেন না। কারণ সি কিভাবে কাজ করে? সি হচ্ছে সিকোয়েন্সিয়ালি কাজ করে। এই লাইনের কাজ শেষ না হলে এই লাইনের কাজ ধরা যায় না। সো এই লাইনের কাজ তো আমার শেষ হয় নাই। F1 এ গেছি মানে F1 পুরোটা এক্সিকিউট করা শেষ হলে আমার এই লাইনের কাজ শেষ হবে। বুঝতে পারছেন? এরকম। সো F1 থেকে F2 তে গেছি। আবার F2 থেকে আমাকে F3 তে পাঠাইছে। এখন F3 তে ফাইনালি আসার পর আমাকে আর অন্য কোথাও পাঠানো হয় নাই। সো তখন হচ্ছে আমি এখানে ফাংশন 3 এর কাজটা শেষ করব। যে ধরেন এখানে printf 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করছে। তাহলে আমার আউটপুট হচ্ছে কিরকম হবে? 1, 2, 3 3 টা লাইন প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে হচ্ছে আমি F3 শেষ করে ফেলছি। তাহলে আমাকে কোথায় ফেরত যেতে হবে? F3 যেখান থেকে কল করা হয়েছিল সেই জায়গাতে ফেরত যেতে হবে। F3 কল করা হয়েছিল এখান থেকে। তাহলে আমাকে এখানে ফেরত আসতে হচ্ছে। এখানে ফেরত আসার পরে এখন আমাকে দেখতে হবে আমি কোথায় ফেরত আসলাম। আমি F2 তে ফেরত আসছি। সো F2 র কাজটা এখন আমাকে কমপ্লিট করতে হবে। মানে এটা তো পজ হয়েছিল। সো F2 র কাজটা কমপ্লিট করে তারপরে আবার F2 কে যার থেকে কল করা হয়েছিল আমি সেখানে ফেরত যেতে পারবো। বুঝছেন? সো F2 টা হচ্ছে আমি ফেরত আসলাম। এই লাইনের কাজ তো আমার অলরেডি শেষ। তো আমি নেক্সট লাইনে চলে যাব। নেক্সট লাইনে হচ্ছে আমাকে জাস্ট F2 প্রিন্ট করছে। তাহলে হচ্ছে এখানে কি প্রিন্ট হবে? F2 প্রিন্ট হবে। এটা হচ্ছে আমার আউটপুটটা। F2 প্রিন্ট হবে। তাহলে আমার কি হয়ে গেল? ডান। এখন F2 এর কাজও ডান। এরপর আমাকে কোথায় ফেরত যেতে হবে? F1 এ ফেরত যেতে হবে। তাহলে আবার F1 এ ফেরত যাই। F1 এ আমার এই লাইনটা আমি মাত্র এক্সিকিউট করে আসলাম। তারপরে আমার নেক্সট লাইন কি? printf F1 তাহলে আমাকে হচ্ছে F1 প্রিন্ট করতে হবে। এখানে নিউ লাইন ধরে নেন যে সবগুলোর পরে নিউ লাইন আছে। F1 প্রিন্ট করতে হবে। তারপরে এটার কাজ শেষ হয়ে গেল। এখন আমার F1 এর কাজ ডান। তারপর আমি কোথায় ফেরত যেতে পারবো? মেইনে ফেরত যেতে পারবো। এখন মেইনে আসার পরে হচ্ছে আমাকে এখানে এই লাইনটা প্রিন্ট করা আছে। সো এন্ড। তাহলে এটা হচ্ছে আমার আউটপুট হবে। বুঝতে আমি এটা একটু ক্লিয়ার করে লিখে দেব। বলেন। হুম, হুম। ওটা করবে না। আপনার হচ্ছে এটার জন্য একটা নিয়ম আছে। সেটা হচ্ছে ধরেন আপনার ১ম এ আপনি F1 ফাংশনটা লিখছেন, তারপরে F2 লিখছেন, তারপর F3 লিখছেন। কিন্তু আপনি মেইন থেকে কল করলেন হচ্ছে আ আচ্ছা মেইন থেকে ডাজন্ট ম্যাটার। F1 থেকে কল করলেন হচ্ছে বা F3 থেকে উম F3 থেকে কল করলেন হচ্ছে F4 কে। F4 তো এখনো আসে নাই। হ্যাঁ? সো এই প্রবলেমটা অনেক সময় হয়। সেটার জন্য আমরা কি করি? উপরে হচ্ছে প্রোটোটাইপটা ডিফাইন করে রাখি। দেখাচ্ছি। এই যে আ না সরি এখানেও নেই। পরে আছে। এই প্রবলেমটা যাতে না হয় সেজন্য হচ্ছে আমরা একদম প্রোগ্রামে ইনক্লুডের পরে এই যে এখানে দেখানো আছে। ফাংশনটা ডিক্লেয়ার করে রাখি। যেখানে ধরেন আপনার ৫ টা ফাংশন আছে। তাহলে আমি ৫ টা ফাংশনে শুধু এই যে শুরুর যেই ডিক্লারেশনটা বা যে প্রোটোটাইপটা অতটুকু পোরশন এখানে লিখে রাখবো। ৫ টা ফাংশন থাকলে ৫ টা ফাংশনের জন্য লিখে রাখবো। তখন আপনি যেই সিকোয়েন্সেই একটা থেকে আরেকটা কল করেন না কেন কোনো সমস্যা হয় না। কারণ আপনি তো শুরুতেই বলে দিয়েছেন যে আমার এই প্রোগ্রামে হচ্ছে ৫ টা ফাংশন আছে। তো কম্পাইলার ৫ টা ফাংশনকেই এখন চেনে। তখন সমস্যা হয় না। কিন্তু আদারওয়াইজ হচ্ছে দেখা যায় যে আপনি ধরেন F3 থেকে F4 কে কল করতেছেন, বাট F4 টা তো এর পরে আছে। এজন্য হচ্ছে অনেক সময় সমস্যা হলেও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। উপরে থাকবে। হ্যাঁ, নিচে থাকলে করা যাবে না। সো এই কারণে হচ্ছে যে আপনার একদম উপরে হচ্ছে এই ফাংশনগুলো লিখে নেওয়া হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। মানে অ্যাকচুয়ালি লিখে নিতে হয়। যেরকম প্রোটোটাইপটা জাস্ট রিটার্ন টাইপ, ফাংশনের নাম আর কোনো প্যারামিটার থাকলে প্যারামিটার লিস্ট দিয়ে সেমিকোলন দিয়ে রাখতে হয়। তার মানে হচ্ছে এটার কাজ শেষ। হ্যাঁ, এরপর আপনি যেই সিকোয়েন্সেই লেখেন না কেন এই যে দেখেন আমি মেইনের পরে লিখছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মেইনের আগে লিখতেছিলাম। এখন আমি মেইনের পরে এই ফাংশনটা লিখছি। কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো তখন যেকোনো সিকোয়েন্সে এটা লেখা যায়। মেইনকে মাঝখানেও লেখা যায়, শুরুতেও লেখা যায়, শেষেও লেখা যায়। কিন্তু উপরে হচ্ছে সবগুলো ফাংশন এভাবে ডিক্লেয়ার করে রাখতে হয় উইদাউট মেইন। মেইন তো নরমালি আপনার ডিক্লেয়ার করার দরকার হয় না কারণ কম্পাইলার শুরুতেই যাবে মেইনের কাছে। মেইনকে খুঁজে পেতে কোনো সমস্যা নেই। বাট অন্যগুলোকে যাতে খুঁজে পেতে সমস্যা না হয় সেজন্য হচ্ছে শুরুতে এটা ডিক্লেয়ার করে রাখতে হয়। আচ্ছা। সো এইটা গেল। সো এক্সিকিউশন ফ্লোটা হচ্ছে আপনার হ্যাঁ, হ্যাঁ, ডিক্লারেশনটা শুরুতে সবগুলো ফাংশন ধরেন হচ্ছে আপনার এই যে ৫ টা ফাংশনের কথা যে বললাম, ধরেন আপনার এখানে বা ৩ টা ফাংশন আছে। দ্যাটস ইট। এরকম ডিক্লেয়ার করে রাখলেন। এরপরে আপনি যেকোনো সিকোয়েন্সে এটা লিখতে পারেন। ধরেন আমি আগে মেইন লিখব। সমস্যা নেই। মেইন লিখলেন।
তারপরে আপনি F1 লিখলেন। তারপরে আপনি F2 লিখলেন বা মাঝখানে আপনি F3 লেখেন। কোনো সমস্যা নেই। তখন এই সিকোয়েন্সটা আর ম্যাটার করে না। যার থেকে আপনি যেটা ইচ্ছা কল করতে পারেন। F3 থেকে F1 কে কল করতে পারেন। F2 কে কল করতে পারেন হোয়াটএভার। প্যারামিটার থাকে প্যারামিটার লিখবেন। এটাকে বলা হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ। এই প্রোটোটাইপটা আগে লিখে নিতে হয়। ঠিক আছে? অনেক সময় কোয়েশ্চেনে রাইট এ প্রোগ্রাম এরকমও থাকে যে অলসো মেনশন দ্য ফাংশন প্রোটোটাইপ। আপনার প্রোটোটাইপ লেখা থাকলে বুঝেন না প্রোটোটাইপ বলতে কি বুঝাইছে। এই জিনিসটাকে প্রোটোটাইপ বলে। এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। যেখানে আমরা বডিটা লিখি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটা হচ্ছে ফাংশনের ইমপ্লিমেন্টেশন বা ডেফিনেশন। আর যেখান থেকে কল করা হয় সেটা হচ্ছে ফাংশন রিভোক করা, রিভোক বা কল। এটা গেল প্রোটোটাইপ। এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন বা ডেফিনেশন। আর যেখান থেকে কল করা হয় যে এই ফন কল করলাম, এটা হচ্ছে কল করা অথবা রিভোক করা। এই টার্মগুলো আর কি অনেক সময় আসে আপনার রাইটের প্রোগ্রামের মধ্যে এই টার্মগুলো বলে দেয়। কোনটার মানে কি স্লাইডের মধ্যে লেখা আছে, অসুবিধা নেই। ঠিক আছে? এই হচ্ছে আপনার ফাংশনের ধরেন কিভাবে কোন ভাবে কল করা যায় বা এক্সিকিউশন ফ্লোটা কিরকম হয়। সো এক্সিকিউশন ফ্লোটা অ্যাকচুয়ালি এখানেও বলা আছে। এই যে কন্ট্রোল ফ্লো, যে মেইন থেকে আপনার এই লাইনটা এক্সিকিউট হলো। সাপোজ এখানে হচ্ছে আপনার এই যে প্রিন্ট মেসেজটা কল করা আছে, তাহলে এক্সিকিউশন ফ্লো হচ্ছে প্রিন্ট মেসেজের কাছে চলে গেল। প্রিন্ট মেসেজের কাছে আসার পরে এই লাইনে কি পাইলো, এই লাইনে হচ্ছে প্রিন্ট এফও কিন্তু একটা ফাংশন। তখন হচ্ছে ওই এক্সিকিউশনটা বাকি রেখে প্রিন্ট এফের কাছে চলে যাবে। প্রিন্ট এফের কাজটা শেষ হয়ে আবার এখানে ফেরত আসবে। তারপরে বাকি কাজটা কমপ্লিট হবে, তারপরে যে মেইনে ফেরত যাবে। হ্যাঁ, সো যেখান থেকে কল করা হয়েছে ওই জায়গা পজ রেখে আপনাকে আরেক জায়গায় চলে যেতে হবে। ঠিক আছে? ধারাবাহিকভাবে কাজ করতে হবে। তাহলে আমাকে একটু বলেন তো যে আহ, এইটার আউটপুট কি আসবে বলতে পারবেন? এটার আউটপুটটা একটু বের করেন তো। হ্যাঁ, না আসবে। এটা ঠিক আছে। আসবে। একটু খেয়াল করে দেখেন। আপনি খালি মনে রাখবেন যে একই ফাংশন কিন্তু বারবার কল করা যায়। ওটা কিন্তু সমস্যা না। কিন্তু দেখেন ডিফারেন্ট ভ্যালু দিয়ে কল করা লাগতেছে। তো ধরেন 3 দিয়ে প্রথমে কল করছে। 3 এর কাজ শেষ হওয়ার আগেই 2 দিয়ে কল করে ফেলছে। তাহলে 3 টা হচ্ছে পজ হয়ে আছে। 2 এর কাজটাতে কমপ্লিট করবে। তারপর 2 এর কাজ করতে যেয়ে দেখবেন যে 1 এ কল করা আছে। তাহলে 2 এর কাজটা হট লাগবে। আপনি জাস্ট সিরিয়ালি জিনিসগুলো লিখতে থাকবেন যে কোনটার পর কোনটা স্ট্যাকে জমতেছে। তারপর একটা করে আনস্ট্যাক করবেন। করে দিবা, আগে আপনারা ট্রাই করেন না। হ্যাঁ, এখানে ভ্যালু দিয়ে দিচ্ছে। আমরা হচ্ছে ধরেন এক্স এর মান বলতে আমরা এখানে একটু আগে দেখলাম না, ধরেন সাম আপনি কল করবেন। এই যে সাম হয়ে গেল সাম। এই যে সাম এবি। তো এবির ভ্যালুটা আপনি রিড করে নিছেন না আগে? এর মধ্যে তো একটা ভ্যালু আছে। হয় ইকুয়াল টু 10 বা ইকুয়াল টু 15। এখানে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু যাচ্ছে। ঠিক আছে? সেরকম। সেরকম হচ্ছে এখানে। হ্যাঁ। আদারওয়াইজ তো সরাসরি দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, সরাসরি দিয়ে দিতে পারবেন। শুধু 3 আসতেছে, আচ্ছা দেখি। হুম। আচ্ছা, এটা হচ্ছে আমার কোডটা।
আচ্ছা দেখেন, এখানে ফার্স্টে হচ্ছে আমার মেইন থেকে এক্সিকিউশন শুরু হবে। মেইন থেকে এক্সিকিউশন শুরু হলে আমি সবার আগে ফাংশন 3 পাচ্ছি। সো আমি এটা একটু স্ট্যাক করতে থাকি। মেইনের উপরে হচ্ছে ফাংশনের ভ্যালু 3 দিয়ে জিনিসটা কল হলো। আচ্ছা। সো ফাংশনের ভ্যালু 3 নিয়ে প্রথমে আমি হচ্ছে এখানে গেলাম। বা এভাবেও দেখাতে পারি। মেইনে ছিলাম, মেইন থেকে হচ্ছে ফাংশন 3 তে গেলাম। ফাংশন 3 তে আসার পরে আমার এক্সিকিউশন এখানে চলে আসছে। x এর ভ্যালু এখন 3। x এর ভ্যালুটা হচ্ছে এখন 3। ওকে। তারপর আমি চেক করতেছি ইকুয়াল ইকুয়াল 0 কিনা। না, ইকুয়াল ইকুয়াল 0 হলে যখন দেখবেন শুধু রিটার্ন লেখা আছে। অনেক সময় ভয়েড লেখা থাকলে শুধু রিটার্ন লেখা থাকে। এটার মানে হচ্ছে এই ফাংশন থেকে বের হয়ে যাও। শুধু রিটার্ন লেখা থাকা মানে হচ্ছে এই ফাংশনটা থেকে তুমি বের হয়ে যাও। যেখান থেকে তোমাকে কল করা হয়েছিল ওখানে ফেরত যাও। বুঝতে পারছেন? তখন আর বাকি লাইন থাকলে আর এক্সিকিউট করতে হয় না। এটা মানে হচ্ছে রিটার্ন। ওকে। সো আমি তো এখনো 0 পাই নাই। সো আমি পরের লাইনে যাব, রিটার্ন করব না। এটা ম্যাচ করে নাই। এই লাইনে আসলাম। এই লাইনে আসার পরে কি করতেছি? x এর ভ্যালুটা প্রিন্ট হয়ে দিচ্ছে। তাহলে আমি আউটপুটটা এখানে সাইডে একটু লিখে রাখি। আমাকে এখানে 3 প্রিন্ট করলো। এই যে এই লাইনটা। এটুকু কি সবাই ফলো করতে পারছি? হ্যাঁ, 3 টা প্রিন্ট হলো। তারপরের লাইনে হচ্ছে আমি এখানে চলে যাব। এখানে কি করা আছে? আবার একটা ফাংশন কল করা আছে। তার মানে আমার এখানে এক্সিকিউশন বাকি আছে, বাট আমাকে হচ্ছে আরেকটা ফাংশনের ডাকা হইছে। ফাংশন x-1। x-1 মানে কি? ফাংশন 2, কারণ x এর ভ্যালু তো 3 ছিল। সো অ্যাকচুয়ালি ফাংশন 2 তে কল করেছে। দ্যাট মিনস আপনার কিন্তু এই এক্সিকিউশনটা এখন বাকি আছে। এই যে এটা। সরি। এই এক্সিকিউশনটা কিন্তু এখনো বাকি আছে। এক্সিকিউশনটা বাকি লিখে আমি এখানে চাইলে লিখে রাখতে পারি যে printf x। এই এক্সিকিউশনটা বাকি রেখে আমি এই জায়গা থেকে হচ্ছে ফাংশন 2 তে চলে গেছি। আপনি কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু এখন পজ করা আছে। ফাংশন 3 টা পজ অবস্থায় আছে। তারপর আমি এখানে চলে গেলাম ফাংশন 2 তে। ফাংশন 2 তে চলে যাওয়া মানে কি? যে আবারও এই ফাংশনটাই কল হবে, জাস্ট নতুন ভ্যালু দিয়ে কল হবে। বুঝছেন? এটাই অ্যাকচুয়ালি রিকারশন। রিকারশন যদিও আমি এখন পড়াচ্ছি না, আমি জাস্ট হচ্ছে কনসেপ্টটা বলতেছি। রিকারশন মানে হচ্ছে নিজের থেকে নিজেকে কল করা। দেখেন এই ফাংশনের নামও ফাঙ্ক, এই ফাংশনের নামও ফাঙ্ক। আমি একই ফাংশন থেকে একই ফাংশনকে কল করতেছি, কিন্তু ডিফারেন্ট ভ্যালু দিয়ে কল করতেছি। এটাই হচ্ছে রিকারশন। নিজেকে নিজে কল করা। আচ্ছা। সো ফাংশন 2 তে আমি গেলাম। ফাংশন 2 তে আসার পর আবার সেম চেক করতেছি x ইকুয়াল ইকুয়াল 0 না 0 না। তাহলে হচ্ছে কি করতে হবে? x এর ভ্যালুটা প্রিন্ট করতে হবে। তাহলে আমার নেক্সট আউটপুটে কি আসবে? 2 আসবে না? কারণ x এর ভ্যালু তো এখন 2। হ্যাঁ, x কিন্তু এখন 2। 2 প্রিন্ট হলো। 2 প্রিন্ট হওয়ার পরে হচ্ছে আমাকে আবার একটা কল পাচ্ছি আমি। এখানে প্রিন্টএফ এর লাইনটা আমি এখনো পৌঁছাই নাই। এখানে যে x এর ভ্যালুটা প্রিন্ট করা আছে সেটা আমি তো এখনো পৌঁছাই নাই। তার আগেই হচ্ছে আমাকে হ্যাঁ, বলেন। হ্যাঁ, এটা তো ট্রু হয় নাই। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, না, এটা ইকুয়াল ইকুয়াল 0। আচ্ছা। হ্যাঁ, x ইকুয়াল ইকুয়াল 0 তো। সো এই কারণে হচ্ছে যে আপনার এটা 0 না হলে রিটার্নের কাজ করবে না। ইফ ট্রু হলেই শুধু এটা কাজ করবে। সো আমরা 2 থেকে আবার হচ্ছে এখন কোথায় যাব? ফাংশন 1 এ চলে যাব। হ্যাঁ, বের হয়ে যাবে। আমরা তো 0 এখনো পাই নাই। সো পাচ্ছি না। এখানে হচ্ছে ধরেন একটা ব্র্যাকেট আছে। ইফ এটা ট্রু হলে রিটার্ন হবে, না হলে হবে না। না হলে পরের লাইনে চলে যাব। বুঝছেন? সো প্রিন্ট x। সো x ইকুয়াল টু 2 এটা প্রিন্ট করার আগেই হচ্ছে আবারও আমাকে ফাংশন x-1 কল করতেছে। x-1 মানে কি? এখন ফাংশন 1। সো আমি ফাংশন 1 এ চলে যাব। তার মানে এই ফাংশনই আবার কল হবে, জাস্ট এখন x এর ভ্যালু কি হবে? 1। আবার আসলাম এখানে। x ইকুয়াল ইকুয়াল 0 না। তাহলে হচ্ছে আমার এখানে প্রিন্ট হবে। 1 প্রিন্ট হবে। এই যে এই লাইনটা 1 প্রিন্ট হলো। হওয়ার পরে আবার একটা ফাংশন কল হচ্ছে। ধরেন এখানে কিন্তু প্রিন্টএফ এর একটা লাইন বাকি আছে। আমি এটা কেন লিখতেছি? কারণ এগুলো কিন্তু আমাদের বাকি আছে। যেই জিনিসগুলো বাকি আছে আমি এটাকে একটু রেড মার্ক করে রাখি। এই লাইনটা বাকি আছে, এই লাইনটা বাকি আছে, এই লাইনটা বাকি আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা এখন এক্সিকিউট করি নাই। বুঝছেন? আমরা কিন্তু কল পাইছি, এটা এক্সিকিউট করার আগেই কল পেয়ে গেছি। আচ্ছা। সো ফাংশন 1 থেকে ফাংশন 0 তে কল গেলাম। এখন হচ্ছে আমার এই ভ্যালুটা ম্যাচ করছে। ইফ x ইকুয়াল ইকুয়াল 0। হ্যাঁ, x এর ভ্যালু তো 0। তার মানে কি? রিটার্ন। রিটার্ন মানে এরপরে আর যাই আছে এগুলো আর এক্সিকিউট হবে না। ও সরাসরি রিটার্ন করবে কোথায়? যেখান থেকে ওকে কল করা হইছে। বুঝতে পারছেন? সেখানে কল করা হইছে। সো এখান থেকে ফাংশন 1 থেকে ওকে কল করা হয়েছিল ফাংশন 0 কে। সো ওখানেও ফেরত যাবে। ফেরত যাওয়ার পর কি দেখতেছে? যে একটা লাইন বাকি আছে এক্সিকিউট করা। যে প্রিন্টএফ x। এখন x এর ভ্যালু কত? 1 না? সো আবার 1 প্রিন্ট হবে। তারপরে এটার কাজ শেষ। এই ফাংশন 1 এর কাজ শেষ। এখন হচ্ছে ও কোথায় ফেরত যাবে? যেখান থেকে ওই কল করা হয়েছিল। এখানে ফেরত যাবে। এখানে একটা লাইনই বাকি ছিল। সেটা হচ্ছে প্রিন্টএফ x। এখানে x এর ভ্যালু কত? 2। সো এখানে 2 প্রিন্ট হবে। তারপর এটার কাজও শেষ।
তারপর হচ্ছে আবার ও যেখান থেকে কল করা হয়েছিল সেখানে ফেরত যাবে। ফাংশন 3 তে ফেরত যাবে। এখানে printf x বাকি ছিল। সো এখানে প্রিন্ট হবে 3। তারপরে কোথায় ফেরত যাবে? মেইন এ ফেরত যাবে। মেইন এ হচ্ছে আর কিছু করা নেই। মানে ফাংশন 3 এর পরে রিটার্ন 0 ছিল। সো মেইন এ আর এক্সট্রা কিছু করা নেই। তার মানে আপনার আউটপুট হবে হচ্ছে এটা 3 2 1 1 2 3। এখানে এক্সিকিউশনটা বুঝছেন কিনা এটাই হচ্ছে মেইন। আপনাকে এভাবে মনে রাখতে হবে। ধরেন আপনি যে ফাংশন কোনটা বুঝেন নাই বলেন? এখানে ধরেন ফাংশন 3 তে কল করেছে। তাহলে আপনি ফাংশন 3 তে গেলেন না? এটা কি বুঝছেন যে ফাংশন কল করা হলে যে ভ্যালু দিয়ে কল করা হচ্ছে তখন ওই ফাংশনটা আবার কল হয়। এটা আপনি যতবারই কল করেন। ধরেন আপনি এরকম লিখলেন মেইন এর ভিতরে। হ্যাঁ। রিকারশন বাদ দেন। মাথা থেকে রিকারশন বাদ দেন। রিকারশন জানা লাগবে না। আপনি ফাংশনে যে আমরা যে বেসিকটা শিখছি সেটা দিয়ে এটা পারা যাবে। এটা আমি একটু মুছে দিই। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই একটা লাইনই বাকি ছিল শুধু আমাদের। এই লাইনটাই তো শুধু বাকি ছিল। কারণ দেখেন আচ্ছা আমি ১ম এ 3 এর জন্য বুঝাই। ধরেন 3 দিয়ে কল করছে তাহলে কি আপনার এক্সিকিউশন এখানে আসবে না? হ্যাঁ, এখানে আসলো। তারপর এই লাইনটা কি ট্রু না ফলস? ফলস। হ্যাঁ, তাহলে এই রিটার্ন কাজ করবে? করবে না। তাহলে ও স্বাভাবিকভাবে পরের লাইনে চলে যাবে। পরের লাইনে কি বলতেছে? x এর ভ্যালু প্রিন্ট করো। এখানে x এর ভ্যালু কত ছিল? 3 না? হ্যাঁ, তাহলে 3 টা প্রিন্ট হলো। 3 প্রিন্ট হওয়ার পর এখানে কি করছে? আবার একটা ফাংশন কল পাচ্ছে। ফাংশন x-1 তার মানে হচ্ছে ফাংশন 2। এখন ওর পরে একটা লাইন আছে না? এই লাইনটা আছে না? এই লাইনটা তো এখনো আছে তো, বাকি আছে তো। এই লাইনটা কিন্তু এখন এক্সিকিউট হবে না। কারণ আমরা একটু আগে কি দেখলাম? যখন একটা ফাংশন কল করা হয়, তখন ওই ফাংশনের কাছে চলে যায়। তারপর ওই ফাংশনের কাজ শেষ হয়ে গেলে ও ফেরত আসে এখানে। সো আমার স্ট্যাকে কিন্তু এই লাইনটা জমে আছে। এই লাইনটা কিন্তু আমি প্রিন্ট করি নাই। আবার যখন ফেরত আসবো তখন আমাকে কিন্তু এই লাইনটা প্রিন্ট করতে হবে। বুঝছেন? ওটাই হচ্ছে এই লাইনটা। এই যে আমি লিখে রাখছি যে এটাই সেই লাইনটা। printf(x) এরপরে কি হলো? এই যে আমি তো এখন ফাংশন 2 এর কাছে চলে গেছি। সো আমি এখান থেকে হচ্ছে ফাংশন 2 এর কাছে চলে গেলাম। এটুকু কি বুঝতে পারছেন? এটুকু কি ফলো করতে পারছেন? হ্যাঁ। ফাংশন 2 এর কাছে ফাংশন 2 তে যাওয়ার পরে হচ্ছে আমার এখানে কি হচ্ছে? printf আবার হচ্ছে চেক করতেছে x = 0 কিনা। না 0 না, রিটার্ন হবে না। আবার printf x। এখন x এর ভ্যালু কত? 2। সো এখানে এই যে 2 টা প্রিন্ট হলো। তারপরে 2 প্রিন্ট হওয়ার পরে আবার হচ্ছে আরেকটা ফাংশন কল হচ্ছে। ফাংশন x-1 x-1 মানে কত? ফাংশন 1 ফাংশন 1 কল হচ্ছে। কিন্তু এরপরে কিন্তু আরেকটা লাইন বাকি আছে। এই লাইনটা কি এক্সিকিউট করছি? করি নাই। তার মানে ফাংশন 1 এর কাজ শেষ হলে আমি এখানে ফেরত আসবো। সো এই কারণে এই লাইনটা এখানে লিখে রাখছি আমি যে এই লাইনটা কিন্তু এখনো এক্সিকিউট করা হয় নাই। তারপর হচ্ছে আমি ফাংশন 1 এর কাছে যাব। ফাংশন 1 এর কাছে গেলাম। তার মানে x এর ভ্যালু 1 হলো এখন। এটা না মিলল না। তাহলে হচ্ছে x এর ভ্যালু এখানে প্রিন্ট করতে বলছে, প্রিন্ট করলাম। 1 প্রিন্ট হলো। হওয়ার পরে হচ্ছে আমি আবার ফাংশন 0 তে কল করতেছি। কিন্তু তারপরে কিন্তু আরেকটা লাইন বাকি আছে। এই লাইনটা কিন্তু আমি এক্সিকিউট করি নাই। সো ওই লাইনটা আমি এখানে লিখে রাখছি। লিখে রাখলাম। তারপর ফাংশন 0 এর কাছে আমি গেলাম। ফাংশন 0 এর কাছে যাওয়ার পরে এখন আমার কন্ডিশনটা ট্রু হয়ে গেছে। এটা এখন ট্রু হয়ে গেছে। x = 0 তাহলে হচ্ছে আমি কি করলাম? রিটার্ন করতে হবে। এখানে আর কিছু করতে বলে হ্যাঁ, মানে আপনি জাস্ট শুধু রিটার্ন। শুধু রিটার্ন মানে হচ্ছে তুমি এই ফাংশন থেকে বের হয়ে যাও। ফাংশন 0 তে আমি আছি। ফাংশন 0 থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমি কোথায় যাব? যেখান থেকে আমাকে কল করা হয়েছিল। আমাকে কোথা থেকে কল করা হয়েছিল? ফাংশন 1 থেকে কল করা হয়েছিল। অ্যাকচুয়ালি হ্যাঁ, ফাংশন 1 থেকে কল করেছে। তাহলে এখানে আমি ফেরত গেলাম। ফেরত যাওয়ার পর আমি দেখলাম অ্যাকচুয়ালি ওগুলো লেখা উচিত ছিল আমার এখানে। এজন্য কনফিউশন হইছে। এখানে ফাংশন 2 কে কল করা হইছে। এখানে ফাংশন 1 কে কল করা হইছে। এখানে ফাংশন 0 কে কল করা হইছে। হ্যাঁ, এখানে ফেরত গেলাম। এই যে 1 যেখানে কল করা হয়েছে সেখানে ফেরত গেলাম। যাওয়ার পরে আমার কাছে একটা লাইন প্রিন্ট করা এখনো বাকি আছে। সরি এখানে। এখানে ফাংশন 0 থেকে ফেরত যাওয়ার পরে আমার এখানে একটা লাইন প্রিন্ট করা বাকি আছে। সেটা হচ্ছে x এর ভ্যালুটা প্রিন্ট করতে বলছে। এখানে x এর ভ্যালু কত ছিল? 1। সো এখানে 1 টা প্রিন্ট হবে, আবার 1 প্রিন্ট হবে। তারপর এটার কাজ ডান। তারপর ফাংশন 1 টা কোত্থেকে কল করা হয়েছিল? এখন উল্টা দিকে যাব। ফাংশন 1 টা এখান থেকে কল করা হয়েছে। ২ থেকে কল করছে। তাহলে ২ এ কি, কি কাজ বাকি আছে? একটা লাইন প্রিন্ট করা বাকি আছে printf x। এখানে যদি অন্য কিছু থাকতো আমি অন্য কিছু করতাম। মেইন কথা যেটা করতে বলবে সেটাই করব। এখানে printf x এখানে x এর ভ্যালু এখন 2। সো আমি হচ্ছে এখানে 2 টা প্রিন্ট করলাম। তারপরে এই 2 এর কাজ শেষ। এখন হচ্ছে এটাকে কোথা থেকে কল করা হয়েছিল? ফাংশন 3 থেকে কল করা হয়েছিল। তাহলে হচ্ছে আমার এখানে হ্যাঁ, আবার 3 প্রিন্ট করতে হবে। 3 প্রিন্ট করার পর আমি মেইন এ চলে যাব। মেইন এ আর কিছু করার নাই। রিটার্ন 0 তার মানে বের হয়ে আসবে। বুঝছেন? এটা একটু আপনারা বলেন।
কারণ মাঝখানে একটা লাইন আছে। দেখেন, আমি বলি। এখানে একটা মুছি দাঁড়ান। মেইন বা হোয়াটএভার ধরেন এখানে প্রিন্টএফ হ্যালো। আচ্ছা, আপনারা তাহলে রেকর্ডিং আছে তো অসুবিধা নেই। আপনারা ক্লাসে চলে যান, সমস্যা নেই। আমি এখনই শেষ করে দিচ্ছি। মানে যাদের ক্লাস আছে চলে যান, সমস্যা নেই। ধরেন এরকম, ঠিক আছে? ও আচ্ছা, সরি, রোল কল করা হয়নি, তাই না? আচ্ছা, আমি জাস্ট ১ মিনিট লাগবে, এটা আমি শেষ করে নিই। ধরেন এখানে প্রিন্টএফ হ্যালো প্রিন্ট হলো। এখন হ্যালো প্রিন্ট হওয়ার পর কি এন্ড প্রিন্ট হবে? বলেন তো? হ্যালো প্রিন্ট হলো কি এন্ড প্রিন্ট হবে? না, ফাংশন 1 এ যাবে। ফাংশন 1 এ যায়। ফাংশন 1 এ সাপোজ অন্য একটা কাজ করা আছে। এই কাজ শেষ করে তারপরেও এন্ড এর কাছে আসবে না? হ্যাঁ, এখানেও এক্সাক্টলি এই কাজটাই হচ্ছে। যে প্রিন্টএফ এক্স, এখানে এক্স এর ভ্যালুটা প্রিন্ট হলো। কিন্তু তারপরে আরেকটা ফাংশন কল করা আছে। তাহলে ওই ফাংশনের কাছেও চলে যাচ্ছে না? তাহলে ওই ফাংশনের কাজ শেষ না হওয়া পর্যন্ত তো এখানে ফেরত আসতে পারবে না। এইজন্য আসতেছে না। অসুবিধা নাই। আপনারা একটু দেখেন এটা। ঠান্ডা মাথায় দেখেন, দরকার হলে রেকর্ডিংটা আরেকবার দেখেন। তারপর প্রবলেম থাকলে আবার নেক্সট ক্লাসে আবার এক্সপ্লেইন করে দিব। আমরা আগে অ্যাটেন্ডেন্সটা নিই। ফারহা আহমেদ, দীপ্তি, আচ্ছা, তন্নি, এনায়েতুল্লাহ, এনায়েত, মুশফিক, তারপরে হচ্ছে মাহমুদুর রহমান, সুফি ইফতেখার, আহমেদ মুসা, নাজমুস সাকিব, অনিন্দ অথই, নাই, মুনিম শাহরিয়ার, শরীফ আহমেদ, নাইমুর রহমান, জুবাইর আহমেদ, আব্দুল মুহসিন, সাদমান আহমেদ, কাজী রুমায়েত, আলিনুর রেজা, অলিউল্লাহ, ফখরুল ইসলাম, মাধবী আক্তার, প্রমা দাস, রাসনুবা জাহান, নাজমুস সাদাত, নাজমুস সাদাত, নাই, অর্পণ, ইপসিতা, সাকি আক্তার, সানাউল্লাহ, সাকিব বিন, জুনায়েদ হোসেন, জোনায়েদ আরেফিন, সামিউল ইসলাম, ফারহান মুহিব, মেহবুব জামান, নাশাদ করিম, সরওয়ার আলম, চয়ন হাওলাদার, এস এম ফখরুদ্দিন, আছেন? চয়ন আছেন? নাই। এস এম ফখরুদ্দিন, রায়হানা জাকিয়া, তানজিম কবির, তানজিম আছেন? আব্দুল হান্নান, আব্দুল্লাল ইরফান, আসাদুল্লাহ, তানভীর আহমেদ, তাহমিদ বিন আজাদ, মালিহা তাসনিম। যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে আপনারা চলে যান ক্লাসে, সমস্যা নেই। শিহাবুর রহমান, রূপম, আচ্ছা, রূপঙ্কর রায়, ফাহাদ আহমেদ, আবুল হাসনাত, মুহিদুল ইসলাম, সামিয়া সাইফ, অয়ন কুমার, আসিয়া কবির। ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।